কথাই যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাচ্ছে যে ধরো আমরা যখন সুইচ অন করলাম, সুইচ অন করার পরে আমাদের বাসায়, বা ধরো ফ্যানের কথাই ধরি, ফ্যানের কথা যদি ধরি যে আমি সুইচ প্রেস করার পর ফ্যান চলা শুরু করলো, বা সুইচ অন করার পরে আমার লাইট গ্লো করা শুরু করলো। আবার যখন সুইচ যখন অফ করে দিচ্ছি, তখন তো আলটিমেটলি আমার লাইটটা তো অফ হয়ে যাচ্ছে, সেখান থেকে কোনো আলো, কোনো ইন্টেন্সিটি তো আমি আউটপুটে পাচ্ছি না। তার মানে বোঝাই যাচ্ছে যে যে আমি যখন সুইচ অন করি, ধরো একটা সুইচের নর্মালি যদি রিপ্রেজেন্ট করি এটাকে সুইচ দিয়ে, যখন সুইচ অন করতেছি তখন এই বাল্ব কোনো একটা এনার্জি নিশ্চয়ই অ্যাবজর্ব করতে পারে। আমি যখন সুইচ অন করতেছি তখন এই বাল্বটার মধ্যে কোনো একটা ফর্মে এনার্জি যাচ্ছে, যেই এনার্জিটাকে বাল্বটা লাইট এনার্জিতে কনভার্ট করতেছে। আবার এমন যখন সুইচটা যখন অফ করে দিচ্ছি তখন সেই এনার্জিটা আর বাল্বের মধ্যে যেতে পারতেছে না। সো বাল্বের মধ্যে যদি সেই এনার্জিটা যদি যেতে না পারে, বা কোনো এক টাইপের এনার্জি বা শক্তি যেটাকে আমরা বলি, এনার্জি যদি বাল্বের মধ্যে যদি যেতে না পারে, তখন আর বাল্বটা তোমার গ্লো করবে না। তো সহজ ব্যাপার হচ্ছে যে বাল্বগুলো, ইলেকট্রিক বাল্বগুলো একটা পার্টিকুলার এনার্জির ফর্মকে লাইট এনার্জির ফর্মে কনভার্ট করে। আবার আমাদের যে ফ্যান গুলো আছে সেটা হচ্ছে তোমার একটা কোনো একটা পার্টিকুলার এনার্জি আছে, যেই এনার্জিকে তোমার হচ্ছে এটা কি বলবো, এটা মনে হয় মেকানিক্যাল এনার্জি বা রোটেশনে কনভার্ট করে ফেলে। তো একটা পার্টিকুলার বাল্ব তুমি কিনলা বা একটা ফ্যানও তুমি কিনলা, সেই লাইট বা ফ্যানটুকু তুমি কতক্ষণ ধরে চললে, বা সরি, যে সেটা তুমি যদি জানতে চাচ্ছ যে আমি একটা লাইটকে 1 ঘন্টা ধরে অন রাখবো আর একটা লাইটকে আমি 2 ঘন্টা ধরে অন রাখবো, তাতে কোন ক্ষেত্রে আমার ইলেকট্রিসিটি বিল বেশি আসবে? বা ধরো আমার সামনে দুইটা বাল্ব আছে, একটা হচ্ছে 25 ওয়াটের বাল্ব আর একটা সে ফর এক্সাম্পল হচ্ছে 50 ওয়াটের বাল্ব। তো কোন বাল্বটা ইউজ করলে আমার ইলেকট্রিসিটি বিল বেশি আসবে, সেই জিনিসটা আমরা চাইলে ইজিলি এনার্জি দ্বারা ক্যালকুলেট করতে পারি। তার মানে ফ্যাক্টটা আমি যদি সামারি যদি করি, তাহলে পাওয়ার হচ্ছে সেই প্যারামিটার যেটা তোমাকে ডিসাইড করে দেয় যে একটা পার্টিকুলার ডিভাইসের আউটপুটে পারফর্ম সে কিভাবে করবে, কত এফিশিয়েন্টলি না, মানে কত বেশি আউটপুট তোমাকে দিতে পারবে, সেটা হচ্ছে পাওয়ার। অ্যান্ড এনার্জি হচ্ছে যে ওই ডিভাইসগুলো ইলেকট্রিসিটি বিল কিরকম আনতে পারে, সেই জিনিসটা আমরা এনার্জি দ্বারা ক্যালকুলেট করতে পারি। সো আমরা যদি এখন একটু যদি পাওয়ারের জন্য আসি, আমরা এই ফিজিক্সে আমরা জানি, ফিজিক্স কোর্স যদি কলেজে বা এই আমাদের ভার্সিটিতে যদি করে থাকো, আমরা জানি যে পাওয়ার আর এনার্জি আসলে একটা একটার উপর ডিপেন্ডেন্ট। অ্যান্ড পাওয়ার পি ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি, যেখানে পি ফর পাওয়ার অ্যান্ড ডব্লিউ কে আমরা ওয়ার্ক বলতে পারি, এনার্জি বলতে পারি, আর টি হচ্ছে টাইম। সো এনার্জি পার ইউনিট টাইমই হচ্ছে পাওয়ার। তো এই ফর্মুলাটাকে যদি আমরা একটু যদি রিওরিয়েন্ট করি, যদি কারো যদি ইন্টারেস্ট থাকে যদি বলতে পারো, তাহলে আমি তাহলে পরে ডিটেল সিস্টেম দেখাতে পারি, বাট একটা আমাদের ডিটেল কি পাওয়ার পি ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট। এটা নর্মালি কিভাবে আসে যদি কারো যদি ইন্টারেস্ট থাকে আমি সেটাও লিখে দিই, যে আমরা জানি ভোল্টেজ ভি ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। সো ডব্লিউ ইকুয়াল টু ভি ইনটু কিউ। সো এই পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি ইকুয়াল টু ভি কিউ ডিভাইডেড বাই টি। সো ভি কে ভি এর মতো রাখলাম, কিউ ডিভাইডেড বাই টি যদি স্মল হয় তাহলে স্মল টাইম ইন্টারভ্যালের জন্য ডিকিউ বাই ডিটি ইকুয়াল টু ভি ইনটু কারেন্ট আই। সেখান থেকে মেইনলি হচ্ছে আমাদের আই ফর্মুলাটা চলেছে পাওয়ার পি ইকুয়াল টু ভি ইনটু আই। তো মেইনলি হচ্ছে যদি আমরা যদি ফিজিক্যালি যদি মিনিং যদি চিন্তা ভাবনা করি, তাহলে যে পাওয়ার হচ্ছে সেই প্যারামিটারটা, আবারও বলে দিচ্ছি, যে পাওয়ার হচ্ছে সেই প্যারামিটারটা যেটা একটা ডিভাইস কি থেকে আমি কি পরিমাণ আউটপুট পাবো সেটা ডিফাইন করে দেয়। এটা পার্টিকুলার ডিভাইস থেকে আমি কি পরিমাণ আউটপুট পাবো সেটা ডিফাইন করে দেয় হচ্ছে পাওয়ার। যেমন আমি যদি এখান থেকে যদি ধরা যাক পাওয়ার পি, পাওয়ার পি এর ইউনিট হচ্ছে ওয়াট, যেটাকে ডব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আমার বাজারে আমি দুটো বাল্ব কিনতে গেলাম, দেখা যাক একটা 25 ওয়াটের বাল্ব আছে আর একটা হচ্ছে 50 ওয়াটের বাল্ব আছে। তো আমি এখন চিন্তা ভাবনা করে দেখি যে আমার জন্য কোন লাইট বাল্বটুকু কেনাটা আমার জন্য কনভেনিয়েন্ট হবে। তো কোন লাইট বাল্বটুকু কেনাটা কনভেনিয়েন্ট হবে তার আগে আমি এটা দেখে নেই যে পাওয়ার মানে আসলে কি।
আমি জানি যে পাওয়ার হচ্ছে সেই প্যারামিটার যেটা রিপ্রেজেন্ট করে যে আউটপুট কত বেশি হবে। সো অবভিয়াসলি 25 ওয়াটের থেকে 50 ওয়াট হচ্ছে বেশি পাওয়ার। সো 50 ওয়াটের লাইট বাল্ব যদি তুমি কিনো, সেটা দ্বারা তোমার রুম বেশি পরিমাণে রুমের লাইট বেশি, লাইটের অ্যামাউন্টটুকু বেশি হবে। তো এখন চিন্তা ভাবনা করতে হবে যে আমি তাহলে কোনটা কিনবো, যে 25 ওয়াট কিনবো নাকি 50 ওয়াট কিনবো। তো সেটা আগে ডিপেন্ড করবে যে তুমি যেই রুমের জন্য তোমার লাইট বাল্বটুকু কিনতে চাচ্ছ সেই রুমের সাইজটা কিরকম। তুমি তোমার যেই রুমের জন্য লাইট বাল্বটুকু কিনবা সেই রুমটা যদি ছোট হয়, তাহলে হয়তো 25 ওয়াটে চলে যাবে। এখন তুমি স্টিল ছোট একটা রুমের মধ্যেও তুমি 50 ওয়াট অবশ্যই বাল্ব ইউজ করতেই পারো, কোনো সমস্যা নেই। অবভিয়াসলি তুমি যদি ছোট একটা রুমের মধ্যে 25 ওয়াটের বাল্ব দাও, ওখানে যে পরিমাণ তুমি লাইট দেখতে পারবা তার থেকে 50 ওয়াট বাল্বের কারণে বেশি পরিমাণ লাইট তুমি দেখবা, এটা খুবই অবভিয়াস। বাট এই বাল্ব কেনার সময় পাওয়ারের পাশাপাশি তোমার যে মানে কত ওয়াটের তার উপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এনার্জি। এনার্জিটাকেও তোমার মাথায় রাখতে হবে। এনার্জি মাথায় রাখলে আমার যেটা আসে সেটা হচ্ছে, যে বাল্বের পাওয়ার যত বেশি, সেই বাল্বের ইলেকট্রিসিটি বিল তত বেশি আসে। যেটা আমরা এই আজকের লেকচারের লাস্টের দিকে একটা দুটো ম্যাথ করব, যে ইলেকট্রিসিটি বিলের উপর। যে লাইট বাল্বের পাওয়ার থেকে তো এটা অবভিয়াসলি বোঝা যায় যে হ্যাঁ, বাল্বের পাওয়ার মানে হচ্ছে কোনটা কত বেশি পরিমাণে গ্লো করবে। বাট এট দ্য সেম টাইম পাওয়ার এটাও তোমার রিপ্রেজেন্ট করে দেয় যে একটা পার্টিকুলার বাল্ব আমি যদি অন করি, তাহলে সেখান থেকে ইলেকট্রিসিটি বিল কিরকম আসবে। ধরো একটা রুম তোমার 25 ওয়াটের বাল্ব দিয়েই ইনাফ, কাজ চলে যাচ্ছে। সেখানে তুমি যদি 50 ওয়াটের একটা বাল্ব যদি দাও, হ্যাঁ, হাই এফিসিয়েন্সি হাই আউটপুটের জন্য, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ইভেনচুয়ালি তার জন্য তোমাকে বেশি পরিমাণে ইলেকট্রিসিটি বিল পে করতে হবে। আবার ধরো সেম কনসেপ্টটা ধরো হচ্ছে আমার বাসা বাড়িতে আমি যদি বা চিন্তা ভাবনা করে দেখি যে আমরা যা যা কম্পোনেন্ট ইউজ করি, ধরো বাল্ব, ফ্যান, তারপরে হচ্ছে টিভি, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, পানির যে পাম্প গুলো আছে, এগুলোর মধ্যে তুমি যদি জানতে চাও যে কোন কম্পোনেন্ট তোমার বাসার, ধরো সে ফর এক্সাম্পল ইলেকট্রিসিটি বিল খুব বেশি চলে আসলো। এখন ইলেকট্রিসিটি বিল বেশি চলে আসার কারণে তুমি জানো যে ইলেকট্রিসিটি বিলটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে পাওয়ারের উপর। দেন অবভিয়াসলি তুমি কতক্ষণ ধরে ডিভাইসটা অন রাখবা তার উপরে। অবভিয়াসলি মানে তুমি জানতে চাচ্ছ যে কোন কম্পোনেন্ট গুলো বা কোন ইকুইপমেন্ট গুলো তোমার বাসায় ইলেকট্রিসিটি বিলের জন্য বেশি কন্ট্রিবিউট করতেছে। ধরো তোমার বাসায় ইলেকট্রিসিটি বিল চলে আসলো প্রায় 10,000 টাকার মতো। এখন তুমি জানতে চাচ্ছ যে তোমার বাসার কোন জিনিসটা বেশি পরিমাণে ইলেকট্রিসিটি দেওয়ার জন্য কন্ট্রিবিউট করতেছে, সেটা তুমি চিন্তা ভাবনা করো। তখন তোমার এটা মাথায় রাখতে হবে যে যেই ডিভাইসের পাওয়ার রেটিং বেশি, মোটামুটি সেই ডিভাইস গুলোই বেশি পরিমাণে পাওয়ার অ্যাবজর্ব করে। এন্ড অবভিয়াসলি যারা বেশি পরিমাণ পাওয়ার নিবে তারা বেশি পরিমাণে ইলেকট্রিসিটি বিলের জন্য তারাই মানে মেইন হচ্ছে ফ্যাক্টর, কি ফ্যাক্টর। আমরা যদি কয়েকটা যদি কমন ধরি, যে লাইট, আমাদের বাসা বাড়িতে যে লাইট গুলো অনেক বাসায় নর্মালি থাকে, যে আমরা নিজেরাও করতাম, যে লাইট কোনো একটা পার্টিকুলার রুমে যদি কোনো মানুষ যদি না থাকে, সেই আমরা বলি যে এই রুমে লাইটটা অন করার দরকার কি, ইলেকট্রিসিটি বিল তো অনেক চলে যাচ্ছে, লাইটটা তাড়াতাড়ি অফ করে দিই। বাট অনেস্টলি স্পিকিং হচ্ছে ইলেকট্রিক বাল্ব যেগুলো আমরা ইউজ করি, এগুলো থেকে ইলেকট্রিসিটি বিল খুব একটা বেশি আসে না। আমাদের বাসা বাড়িতে যা যা কম্পোনেন্ট আছে তার মধ্যে সবচেয়ে কম পরিমাণে তোমার এনার্জি, মানে সব কম পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসেই হচ্ছে তোমার হচ্ছে লাইট বাল্ব থেকে। এরপর আসে হচ্ছে ফ্যান। ফ্যানে সিলিং ফ্যান হোক আর টেবিল ফ্যান হোক, অবভিয়াসলি সিলিং ফ্যানে ইলেকট্রিসিটি বেশি দরকার পড়ে। সিলিং ফ্যানের পাওয়ার নর্মালি লাইট বাল্বের থেকে একটু বেশি হয়। ধরো আমরা এখন যদি এলইডি বাল্ব গুলো ইউজ করি, আমাদের এখনকার এলইডি বাল্ব গুলো হয়তো 20 ওয়াটেই তোমার কাজ হয়ে যাবে। কিন্তু মাথার উপরে যে সিলিং ফ্যান গুলো আছে সেটা মোটামুটি 60 থেকে 80, কেইজে 120 ওয়াটের মতো হতে পারে। সো ফ্যান যদি তুমি যত বেশি চালায় রাখবা, তত বেশি ইলেকট্রিসিটি যাবে। সো লাইট অফ করা থেকে ফ্যান অফ করাটা ইম্পর্টেন্ট। আবার ফ্যানের থেকে আরো বেশি হাই পাওয়ারের ডিভাইস আছে আমাদের বাসাতে, যেমন হচ্ছে রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন। সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি আসে তোমার হচ্ছে এয়ার কন্ডিশনার আর হচ্ছে ওয়াটার পাম্প থেকে। তো তুমি যত লং টাইম ধরে এসি অন রাখবা, যত লং টাইম ধরে টিভি অন রাখবা, তত বেশি ইলেকট্রিসিটি যাবে। লাইট অন রাখার জন্য খুব বেশি ইলেকট্রিসিটি যায় না। আবার আরেকটা ফ্যাক্ট আছে, যে তোমার ফ্যান লং টাইম ধরে চলতেছে, এটাতে যত পরিমাণ ইলেকট্রিসিটি বিল আসে, তোমার আমরা বাচ্চাকালে নিজেরাও অনেক সময় করতাম যে ফ্যানের সুইচ কন্টিনিউসলি অন অফ অন অফ অন অফ করতাম, ফ্যানকে অন করতাম অফ করতাম, ফ্যানকে অন করতাম অফ করতাম। তো একটা ফ্যান যদি 1 ঘন্টা ধরে চলে, যে পরিমাণ ইলেকট্রিসিটি লস হয়,
তুমি যদি কন্টিনিউয়াসলি অন অফ করতে থাকো তার থেকে বেশি পরিমাণ এনার্জি লস হয়। কেন হয় সেটা আমরা পরে কোনো একটা ক্লাসে বলবো, বাট মানে মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদের যে আমরা পাওয়ার আর এনার্জি নিয়ে ডিল করতেছি, জাস্ট ফ্যাক্ট হচ্ছে যে পাওয়ার হচ্ছে সেই প্যারামিটারটুকু যেটা তোমাকে বলে দিতে পারবে যে একটা পার্টিকুলার ইকুইপমেন্ট আমার কি পরিমাণ আউটপুট আমাকে দিতে পারবে, এন্ড সেখান থেকে আমার ইলেকট্রিসিটি বিল ওই ইকুইপমেন্টের জন্য বেশি আসবে নাকি কম আসবে সেটা আমি গেস করতে পারবো। সো অবভিয়াসলি 1.5 টনের এসি থেকে আমাদের বাসার 2 টনের এসি যদি থাকে, 2 টনের এসির কারণে ইলেকট্রিসিটি বিল বেশি আসবে। সো তুমি যে রুমের জন্য এসি কিনতে চাচ্ছ সেই রুমের জন্য যদি 1.5 টন যদি ইনাফ হয়, তুমি যদি সেখানে 2 টন কিনো অবভিয়াসলি রুম বেশি ঠান্ডা হবে, বাট সাথে সাথে তোমার ইলেকট্রিসিটি বিলও বেশি চলে যাবে। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, কারো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা এখানে তাহলে আমরা একটা পাওয়ারের 2-1টা ম্যাথ করি। আমরা আজকে ক্লাসগুলোতে মেইনলি যে পাওয়ার নিয়ে আমাদের হচ্ছে মেইন ডিল করতে হবে। এই যে ম্যাথটুকু এখানে দেয়া আছে এটা হচ্ছে আমাদের বইয়ের রেফারেন্স বুক, আলেকজান্ডার সাদিকুর বইয়ের হচ্ছে মোস্ট প্রবাবলি এক্সাম্পল 1.5, এক্সাম্পল 1.5। তো আমরা এই ম্যাথটা এখন একটু নিজেরা একটু করার ট্রাই করি, এবং আমরা যা একটু আগে যে পাওয়ারে যে কনসেপ্ট পেলাম এই কনসেপ্ট থেকে আমরা এখন এই ম্যাথটা করার ট্রাই করি। তো আমরা যদি ম্যাথ যদি করি, ম্যাথটা তাহলে করার আগে ম্যাথটা আমরা একটু পড়ে দেখি। আচ্ছা, আপাতত আমি একটু জুম করেই রাখি, তারপরে আমরা আমার কোশ্চেনটা হচ্ছে যে ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড টু অ্যান এলিমেন্ট at t equal to 3 millisecond if the current enters through its positive terminal I equal to সেটা দেওয়া আছে। তার মানে ধরো যে আমাদের যে কোশ্চেন গুলো পাওয়ার রিলেটেড যে কোশ্চেন, সেখানে দেখো মেইনলি কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড, মানে সহজ ব্যাপার হচ্ছে পাওয়ার ক্যালকুলেট করতে হবে। আমাদের আগের দিনে যে আমরা কারেন্টের যে ম্যাথ গুলো করছিলাম সেখানে ছিল 2 টাইপের ম্যাথ, একটা হচ্ছে কখনো কারেন্ট ক্যালকুলেট করতে হতো, কখনো হচ্ছে আমাদেরকে কারেন্ট দেয়া থাকতো চার্জের অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হতো। তো আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে পাওয়ারের কোশ্চেন গুলো মেইনলি হচ্ছে এক টাইপের আসে, সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড, মানে পাওয়ারই শুধু ক্যালকুলেট করতে হবে। আর পাওয়ার ক্যালকুলেট করার জন্য আমরা একটু আগে একটা ফর্মুলা দেখলাম, আমরা দেখলাম যে পাওয়ার পি ইজ ইকুয়াল টু, আমরা একটু আগে একটা ফর্মুলা দেখলাম যে পাওয়ারের ফর্মুলা হচ্ছে পাওয়ার পি ইকুয়াল টু ভি ইন্টু আই। সো পাওয়ারের জন্য ফর্মুলা দিয়ে আমরা জানি, পাওয়ার ক্যালকুলেট করতে বলছে, পাওয়ারের ফর্মুলা আমি জানি, এখানে ভোল্টেজ কারেন্ট দেয়া আছে কিনা, সো আমি এই ফর্মুলা থেকে ইজিলি ম্যাথটা করতে পারি। বাট ফ্যাক্ট হচ্ছে আপাতত ম্যাথটা আমি করব না। কেন করব না? কারণ আমি ম্যাথটা করে দেখি যে আমার এই ম্যাথটা করার জন্য আরো কিছু কনসেপ্ট দরকার যেটা আমি এখনো জানি না। যেমন কি রকম? এই কোশ্চেনের এখানেই বলে দেওয়া আছে যে ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড। তো আমি পাওয়ার টার্মটুকু কি সেটা জানি, বাট পাওয়ার ডেলিভার্ড জিনিসটা কি সেটা তো আমি এখনো জানি না। প্লাস এখানে আরো একটা জিনিস দেওয়া আছে যে ইফ দ্য কারেন্ট এন্টারিং ইটস পজিটিভ টার্মিনাল, এই টাইপের কোনো টার্মের সাথে আসলে আমি এখন পর্যন্ত এখানে ফ্যামিলিয়ার না। সো আমরা তাহলে এখন একটি চিন্তা করি যে পাওয়ার ডেলিভার্ড জিনিসটা কি সেটাই আমরা এখন একটু ডিসকাস করব। তো পাওয়ার ডেলিভার্ড জিনিসটা কি সেটার আগে আমি এখানে দুটো জিনিস লিখি, যে আমরা আগে লিখি তারপরে আমরা এটা এক্সপ্লেন করি। পাওয়ার 2 টাইপের নরমালি হতে পারে, একটা হচ্ছে পাওয়ার হচ্ছে ডেলিভারি যদি বলি, আর হচ্ছে অ্যাবজর্পশন বা পাওয়ার অ্যাবজর্বড। আমরা বাসা বাড়িতে আমাদের যত যত ডিভাইস ইউজ করি তার মধ্যে অনেক ডিভাইস আছে যাদের কাজ হচ্ছে ইলেকট্রিসিটিকে কনজিউম করা, যাদের কাজ হচ্ছে তারা শুধুমাত্র ইলেকট্রিসিটি কনজিউম করবে, বা যাদের কাজ হচ্ছে ইলেকট্রিসিটিকে অ্যাবজর্ব করে সেটাকে অন্য কোনো এনার্জিতে কনভার্ট করবে। যেমন মাথার উপরে যে ফ্যান চলতিছে, এই ফ্যানটা ইলেকট্রিসিটি কনজিউম করে তোমাকে আউটপুটে এয়ার দিচ্ছে। এয়ার কন্ডিশনার সেম আলটিমেটলি ইলেকট্রিসিটি কনজিউম করে তোমাকে হট এন্ড কুল বোথ টাইপের এয়ারই তোমাকে দিতে পারে। রেফ্রিজারেটর সেম, রেফ্রিজারেটর সিস্টেম। মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রিসিটি কনজিউম করে তোমাকে হিট এনার্জি দিচ্ছে আর কি বলা যেতে পারে।
তো এই যে ডিভাইসগুলো আমরা বাসা বাড়িতে নর্মালি যেগুলো ইউজ করি সেগুলো মোটামুটি সবগুলোই হচ্ছে, এদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এদের কাজই হচ্ছে পাওয়ারকে অ্যাবজর্ব করা বা পাওয়ারকে কনজিউম করা। মানে এদের কাজ হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিক্যাল পাওয়ারকে এরা অ্যাবজর্ব করবে, করে তোমার জন্য কনভিনিয়েন্ট অন্য কোনো একটা এনার্জিতে সে কনভার্ট হয়ে যাবে। যেমন এই পানির পাম্পের কাজই হচ্ছে পানির পাম্প ইলেকট্রিসিটিকে অ্যাবজর্ব করে করে তোমাকে আউটপুটে পানি, এই ধরো সার্ফেস নিচ থেকে উপরের দিক তোমাকে পানি আর কি নিয়ে এসে দেয়। কিন্তু আমরা যদি অন্য কিছু টাইপের যদি ডিভাইসের কথা যদি ধরি, যেমন ধরা যাক হচ্ছে আমার ল্যাপটপের ব্যাটারিটা, বা আমার ল্যাপটপের ব্যাটারির দিকে আমরা পরে এসে ধরো আমাদের ঘড়ির ব্যাটারির কথা ধরি, আমাদের মাথার উপর যেটা ধরো ওয়াল ক্লক যেগুলো আছে বা আমাদের রিস্ট ওয়াচ যেখানে আছে সেখানে তো ব্যাটারি আছে, আমরা সেগুলো জানি। এরা দেখো কি কাজ করতেছে, এরা কিন্তু নিজে কিন্তু পাওয়ার অ্যাবজর্ব করে না। এই যে ব্যাটারি গুলো যেগুলো আছে তাদের কাজই হচ্ছে অন্য কাউকে পাওয়ার সাপ্লাই দেয়া, পাওয়ার সাপ্লাই করা বা দেয়া বা অন্য কাউকে পাওয়ারটুকু ডেলিভার করা হচ্ছে এদের কাজ। কারণ লাইট বা লাইট বাল্ব যদি পাওয়ার অ্যাবজর্ব করে, দেন হচ্ছে ফ্যানও যদি পাওয়ার অ্যাবজর্ব করে, এয়ার কন্ডিশনারও যদি পাওয়ার অ্যাবজর্ব করে, তাহলে এখানে একটা কোশ্চেন আসতেই পারে যে সবাই যদি পাওয়ার অ্যাবজর্ব করে বা সবাই যদি পাওয়ার কনজিউম করে, তাহলে সেই পাওয়ার গুলো আসলে আসতেছে কোত্থেকে? অবভিয়াসলি কেউ না কেউ তো অবশ্যই আছে যাদের কাজ হচ্ছে পাওয়ার ডেলিভার করা বা পাওয়ার সাপ্লাই করে দেয়া। কারণ দুনিয়াতে যদি এমন কোন ইকুইপমেন্ট, এমন কোন কম্পোনেন্ট যদি নাই থাকে যার কাজ, যারা যারা তাদের কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাই করা, মানে পাওয়ার সাপ্লাই করার মতো এমন কোন এলিমেন্ট যদি নাই থাকে, তাহলে আমাদের এই ইলেকট্রিসিটি আমাদের যে বাসা বাড়িতে আসতেছে, আমাদের লাইট যে অন হচ্ছে, ফ্যান চলতেছে, সবকিছু চলতেছে, তাহলে তারা কোথা থেকে ইলেকট্রিসিটি পাচ্ছে? এরা যেহেতু পাওয়ার কনজিউম করতেছে, তার মানে বোঝাই যাচ্ছে আমাদের কনজিউম করার পাশাপাশি আমাদের রিয়েল লাইফে এমন অনেক কিছু এলিমেন্ট আছে যাদের কাজ হচ্ছে পাওয়ার ডেলিভার করা বা পাওয়ার সাপ্লাই দেয়া। সো এর কয়টা যদি এক্সাম্পল যদি আমরা ধরি যে যাদের কাজ হচ্ছে পাওয়ার ডেলিভার করে বা পাওয়ার সাপ্লাই দেয়, মোটামুটি যারা বড় ফ্ল্যাট গুলোতে থাকো তাদের বাসায় জেনারেটর আছে। জেনারেটরের কাজ হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেলে সে ওখানে জেনারেটর নিজে থেকেই হচ্ছে পাওয়ার প্রোভাইড করে। এই জেনারেটর হচ্ছে একটা পাওয়ার ডেলিভার করার কম্পোনেন্ট বা পাওয়ার সাপ্লাই দেওয়ার মতো একটা কম্পোনেন্ট। প্লাস হচ্ছে জেনারেটর ধরো যাদের বাসায় নাই, যখন তোমার বাসায় ইলেকট্রিসিটি আছে, এই ইলেকট্রিসিটির একটা কোনো একটা জায়গায় তো জেনারেট করা হচ্ছে যেটাকে আমরা বলি পাওয়ার প্ল্যান্ট। সেই পাওয়ার প্ল্যান্টেও আসলে জেনারেটরই আছে। তুমি তোমার বাসায় হচ্ছে ইনস্ট্যান্ট ধরো ব্যাকআপের জন্য যেই জেনারেটর গুলো রাখো সেটা হয়তো সাইজ হয় ছোট, কিন্তু পাওয়ার প্ল্যান্টে যে 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 জেনারেটর গুলো থাকে সেগুলো অনেক বিশাল বিশাল করে পানো, মানে বিশাল বড় সাইজে, ধরো এক একটা রুমের সমানও হতে পারে, আমাদের ভার্সিটি যে ক্লাসরুম গুলো আছে তার সমানও হতে পারে বা তার হাফও হয়। আমাদের বুয়েটেরই পাওয়ার প্ল্যান্ট আছে, আমরা সেখানে গিয়ে আসছিলাম, যে বিশাল বড় বড় আর কি জেনারেটর থাকে। সো এই ইলেকট্রিক্যাল জেনারেটর বা ধরো ব্যাটারি, ঘড়ির যে ব্যাটারি, সেও তো কন্টিনিউয়াসলি পাওয়ার প্রোভাইড করতেছে। ঘড়ির ব্যাটারি কন্টিনিউয়াসলি পাওয়ার প্রোভাইড করে দেখেই তোমার ঘড়ির কাঁটাটা কন্টিনিউয়াসলি রোটেট করে। ঘড়ির কাঁটাটা তোমার হচ্ছে ওই রিফ্লেক্টিং যে এই কাঁটাগুলো আছে তাদের কাজই হচ্ছে ঘড়ির ব্যাটারি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে রোটেট করা। তো এত কিছু বলার মেইন কারণই হচ্ছে, আবার এমন ধরো অনেক ডিভাইস আছে যারা এট দ্য সেম টাইম পাওয়ার কনজিউমও করতে পারে বা এট দ্য সেম টাইম পাওয়ার সাপ্লাইও করতে পারে। যেমন আমাদের লাইট গুলোর কথা যদি ধরি, লাইট গুলো কিন্তু পাওয়ার সাপ্লাই করতে পারে না, লাইট, ফ্যান, এসি এদের কাজ হচ্ছে শুধু পাওয়ার অ্যাবজর্ব করা। আবার জেনারেটর যেগুলো আছে তাদের কাজ হচ্ছে শুধুমাত্র পাওয়ার সাপ্লাই দেয়া। বাট এমন টাইপেরও ডিভাইস আছে যারা এট দ্য সেম টাইম, মানে এট দ্য সেম টাইম মানে মনে হচ্ছে তারা পাওয়ার ডেলিভারও করতে পারে, তারা পাওয়ার অ্যাবজর্বও করতে পারে। এর সহজ একটা এক্সাম্পল হচ্ছে হচ্ছে আমাদের রিচার্জেবল ব্যাটারি। যত টাইপের রিচার্জেবল ব্যাটারি আমাদের আছে, সব রিচার্জেবল ব্যাটারি গুলাই হচ্ছে তোমার পাওয়ার ডেলিভারও করতে পারে, পাওয়ার অ্যাবজর্বও করতে পারে। যেমন আমরা যদি আমাদের মোবাইলের ব্যাটারির কথাই ধরি, মোবাইলের ব্যাটারির সাথে তুমি তোমার ফার্স্টে ইলেকট্রিসিটি লাইনটুকু কানেক্ট করলা। তো মোবাইলের ব্যাটারি 0% ছিল বা ধরো 1% ছিল, সে ধীরে ধীরে পাওয়ার অ্যাবজর্ব করে করে 0% থেকে 100% হয়ে গেল। এই সিচুয়েশনটা ছিল সে সে পাওয়ার অ্যাবজর্ব করে গেছে। যখন ফোন ফুললি চার্জড হয়ে গেল, তুমি ধরো পাওয়ার কানেক্ট ডিসকানেক্ট করে দিলা, এসি লাইনটুকু ডিসকানেক্ট, এসি বলতে হচ্ছে আমাদের এই সাপ্লাই লাইনটুকু মোবাইলের ব্যাটারির সাথে ডিসকানেক্ট করলা। এই মোমেন্টের পর থেকে মোবাইলের ব্যাটারি আর অ্যাবজর্ব করে না, সে তখন ডেলিভার করে।
তখন মোবাইলের ব্যাটারিটা মোবাইলের ডিসপ্লে, মোবাইলের টাচ স্ক্রিন, মোবাইলের স্পিকার, মোবাইলের ওয়াইফাই মডেল যারা যারা আছে তাদের কাছে সে পাওয়ার ডেলিভার করে। সো যত টাইপের রিচার্জেবল ব্যাটারি আছে তারা এট দ্য সেম টাইম পাওয়ার ডেলিভার করতে পারে, পাওয়ার অ্যাবজর্বও করতে পারে। তো স্যার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, হ্যাঁ বলে ফেলো। স্যার ব্যাটারি ছাড়া এরকম আর কি কি ডিভাইস আছে? রিচার্জেবল যত টাইপের ব্যাটারি হ্যাঁ ছাড়া আসলে হচ্ছে কি, আমরা আসলে যারা পাওয়ার অ্যাবজর্ব করে রাখতে পারে তাদেরকে তো ব্যাটারি নামেই তো ডাকি। সো যদি ইনফ্যাক্ট যদি সেই হিসাবে যদি পারো যে কারা কারা পাওয়ার সাপ্লাই দিতে পারে, যদি একদম ফুললি যদি সেই হিসাবে বলো তাহলে দুই টাইপেরই ডিভাইস আছে যারা পাওয়ার সাপ্লাই দিতে পারে। একটা হচ্ছে জেনারেটর, আর একটা হচ্ছে ব্যাটারি। জেনারেটর থেকে এসি পাওয়ার আসে, আর ব্যাটারি থেকে আসে ডিসি পাওয়ার। স্যার ব্যাটারি আর ছাড়া কি আরো এরকম যদি, হ্যাঁ কোন? আরো যদি তুমি যদি মোমেন্টারিলি যদি বলো যে কিছুক্ষণের জন্য পাওয়ার সাপ্লাই দিতে পারে, তাহলে এরকম দুটো কম্পোনেন্ট আছে যেটা আমরা এই কোর্সেই হয়তো ডিসকাস করব। একটা নাম হচ্ছে ক্যাপাসিটর, আর একটা নাম হচ্ছে ইন্ডাক্টর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার বাট এই ক্যাপাসিটর ইন্ডাক্টর তোমার ওই ব্যাটারির মতো লং টাইম ধরে পাওয়ার মানে সাপ্লাই দিতে পারে না। হ্যাঁ বলো। স্যার এসি কারেন্ট স্টোর করা যায় না কেন? আর কেউ মনে হয় কিছু বলতেছিলা মধ্যে আছে, সেটা আমরা কিছুদিন পরে ডিসকাস করি, যে ডিসি কে কেন স্টোর করে রাখা যায়, এসি কে কেন স্টোর করে রাখা যায় না, সেটা আমরা ডিসকাস করব। কারণ আমাদের মিডের পরে পুরো সিলেবাসই হচ্ছে এসি নিয়ে, তো তখনই আমরা এসব ডিসকাস করি, কারণ আমরা তো এখনো ডিসির দিকে যাইনি। সো আমাদের এই পার্টিকুলার কম্পোনেন্ট, একটা পার্টিকুলার ডিভাইস সে কি পাওয়ার অ্যাবজর্ব করবে নাকি পাওয়ার ডেলিভার করবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ একটা কনভেনশন আছে যার নাম হচ্ছে প্যাসিভ সাইন কনভেনশন। সো প্যাসিভ সাইন কনভেনশন, এই প্যাসিভ সাইন কনভেনশন থেকে আমরা বলতে পারবো যে একটা এলিমেন্ট, সার্কিট এলিমেন্ট, সে কি পাওয়ার অ্যাবজর্ব করতেছে নাকি পাওয়ার ডেলিভার করতেছে, সেটা আমরা এই প্যাসিভ সাইন কনভেনশন থেকে বলতে পারবো। সো প্যাসিভ সাইন কনভেনশন জিনিসটা কি সেটা আমরা এখন একটু দেখে নেই। তো প্যাসিভ সাইন কনভেনশন আমাকে বলে, যদি আমি একটু লিখি তাহলে বেটার হয়, পাওয়ার এন্টার্স থ্রু পজিটিভ টার্মিনাল, তাহলে সেই পাওয়ারটা হবে পি হয়ে যাবে পজিটিভ, এন্ড সেই পাওয়ারটা হয়ে যাবে কনজিউম। আমি আগে লিখি তারপরে আমরা এক্সপ্লেইন করবো এখন। আর সামহাও যদি হয় পাওয়ার এন্টার্স থ্রু নেগেটিভ টার্মিনাল, পি ইকুয়াল টু, সেক্ষেত্রে পাওয়ারও হয়ে যাবে নেগেটিভ, এই পাওয়ারটাকে আমরা বলবো ডেলিভার্ড। আমরা কনভেনশন যেটা আছে সেটা আগে লিখলাম, এরপর আমরা এখন ধরো বোঝার ট্রাই করি যে এই প্যাসিভ সাইন কনভেনশন জিনিসটা কি। তো ধরা যাক আমাদের সামনে দুটো এলিমেন্ট আছে, দুটো সার্কিট এলিমেন্ট আছে। এই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ধরা যাক +-5 ভোল্ট, ওই এলিমেন্টের অ্যাক্রসই ধরো হচ্ছে +-5 ভোল্ট। আরেকটা ফার্স্ট এলিমেন্টের মধ্যে দিয়ে পাওয়ার এই ডিরেকশনে ফ্লো করতেছে আই ইকুয়াল টু সে ফর এক্সাম্পল সেটা ধরা যাক 2 অ্যাম্পিয়ার। আর সেকেন্ড এলিমেন্টের মধ্যে দিয়ে ধরো পাওয়ার এই সরি সরি কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করতেছে ধরা যাক হচ্ছে আই ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তো প্যাসিভ সাইন কনভেনশন বলে, প্যাসিভ সাইন কনভেনশন থেকে আমরা এটা কমেন্ট করতে পারি যে একটা পার্টিকুলার এলিমেন্ট কি পাওয়ার অ্যাবজর্ব করবে নাকি পাওয়ার ডেলিভার করবে, এটা আমি প্যাসিভ সাইন কনভেনশন থেকে কমেন্ট করতে পারি। কিরকম করে কমেন্ট করতে পারি সেটা যদি আমরা যদি একটু এখন এখানে যদি দেখে নিই, তাহলে আমি এখন আসি যে প্যাসিভ সাইন কনভেনশন বলতিছে যে তুমি নিজে থেকে কমেন্ট করতে পারবা যে একটা ডিভাইস কি পাওয়ার কনজিউম করতেছে নাকি পাওয়ার ডেলিভার করতেছে, তার জন্য তোমাকে দেখতে হবে ভোল্টেজ এন্ড কারেন্টের ডিরেকশন দেখতে হবে। ভোল্টেজ এন্ড কারেন্টের ডিরেকশন দেখে তারপর তুমি কমেন্ট করতে পারবা সার্কিট থেকে যে সেই ডিভাইসটিকে পাওয়ার কনজিউম করবে নাকি পাওয়ার ডেলিভার করবে।
যদি এমন হয় যে কারেন্টটুকু ভোল্টেজের পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে, যদি এমন হয় যে কারেন্টটুকু ভোল্টেজের পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে, তাহলে সেই ডিভাইসের পাওয়ার হয়ে যাবে পজিটিভ, আর পাওয়ার পজিটিভ মানেই হচ্ছে সে পাওয়ার কনজিউম করবে। আর যদি কখনো দেখা যায় যে কারেন্টটুকু ভোল্টেজের নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে, তো কারেন্টটুকু ভোল্টেজের নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নেওয়া যে কথা, পজিটিভ টার্মিনাল দিয়ে এক্সিট করাও সেম কথা। কারেন্টটুকু ভোল্টেজের নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নেওয়া যে কথা, ভোল্টেজের পজিটিভ টার্মিনাল দিয়ে এক্সিট করাও সেম কথা। তো যদি কখনো দেখা যায় যে কারেন্টটুকু পজিটিভ টার্মিনাল দিয়ে এক্সিট করে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হবে পাওয়ার হচ্ছে নেগেটিভ, এন্ড পাওয়ার নেগেটিভ মানে হচ্ছে সেই ডিভাইসটা পাওয়ার ডেলিভার করতেছে। সো সহজ ব্যাপার হচ্ছে যে আমি যদি সামারি যদি জানি, সেটা হচ্ছে যে প্যাসিভ সাইন কনভেনশনের কাজ আহামরি কিছু না। প্যাসিভ সাইন কনভেনশন তোমাকে পাওয়ার ক্যালকুলেটও করে দিতে পারে না, তোমাকে পাওয়ার ক্যালকুলেট করতে হবে পি ইকুয়াল টু ভিআই এই ফর্মুলা থেকেই। বাট প্যাসিভ সাইন কনভেনশন তোমাকে যেটা বলতে পারে সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার এলিমেন্ট যদি পাওয়ার কনজিউম করে, সেটা কিভাবে বুঝবো? যদি আমি দেখি যে কারেন্টটুকু ভোল্টেজের পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে, তাহলে বুঝবো যে সেইটার পাওয়ার কনজিউম করবে এবং তাকে আমি প্লাস দ্বারা ডিনোট করব। আর সামহাউ যদি কোনো এলিমেন্টের কারেন্টটুকু ভোল্টেজ দ্বারা রিপ্রেজেন্ট করব, এন্ড সেই নেগেটিভ পাওয়ার দ্বারা বুঝবো যে হচ্ছে পাওয়ার ডেলিভার্ড। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এমন যে আমরা যেমন ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমরা জানি যে একটা ভেক্টর যদি এক ডিরেকশনে যায়, এই ভেক্টরটা যদি অপোজিট ডিরেকশনে যদি বোঝাতে হয়, তাহলে তার সামনে একটা মাইনাস সাইন দিতে হয়, যেটা আমরা জানি যে ভেক্টরের সামনে মাইনাস সাইন দ্বারা আমরা বোঝাই যে অপোজিট ডিরেকশন। সো সে ফর এক্সাম্পল দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে মাইনাস এ। তো আমরা এখানে মাইনাস সাইন দ্বারা বুঝি যে এটা আসলে অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তো অনেকটা এরকম যে হচ্ছে যে পাওয়ারের সামনে যদি কখনো মাইনাস থাকে, ধরো সে ফর এক্সাম্পল পাওয়ার পি যদি হয় -10 ওয়াট, -10 ওয়াট হলে আমি বুঝতে পারবো যে এটা যেই এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতেছে সেটা হয় একটা জেনারেটর, না হয় একটা ব্যাটারি, যার কাজ হচ্ছে পাওয়ার ডেলিভার করা। আর সামহাউ যদি আমি কখনো যদি দেখি যে কোনো ডিভাইসের পাওয়ার সে ফর এক্সাম্পল পি ইকুয়াল টু +10 ওয়াট যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ সাইন দ্বারা আমি বুঝবো যে এটা হচ্ছে কোনো একটা পাওয়ার কনজিউম করার মতো কোনো একটা ডিভাইস। সেটা হতে পারে লাইট, ফ্যান হতে পারে, যা কিছু হতে পারে। যা শুধু প্যাসিভ সাইন কনভেনশন থেকে হচ্ছে মানে হচ্ছে কি, যে পাওয়ারের সামনে যে সাইন, সেই সাইনটা কি প্লাস নাকি মাইনাস, এই প্লাস বা মাইনাস সাইন দ্বারা আমি কমেন্ট করতে পারবো যে হচ্ছে এটা কি ধরনের কম্পোনেন্ট। আবার প্যাসিভ সাইন কনভেনশন দ্বারা আমি একটা কম্পোনেন্টকে এক্সপ্রেসও করতে পারি। যেমন ধরো আমি জানি যে একটা ডিভাইস হচ্ছে পাওয়ার কনজিউম করবে, সো আমি তাকে লেখার সময় তার সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। ওই মাইনাস দেখে আমি বুঝতে পারবো যে সে আসলে পাওয়ার কনজিউম করার মতো ডিভাইস। সো প্যাসিভ সাইন কনভেনশন আহামরি কিছু না, যে আমাকে যখন পাওয়ার ক্যালকুলেট করতে হবে, আমি পাওয়ার পি ইকুয়াল টু ভিআই এই ফর্মুলা দিয়েই ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পরে সামনে শুধু একটা মাইনাস অথবা প্লাস আমি দিব। মাইনাস দিব নাকি প্লাস দিব সেটা আমার কোশ্চেন থেকে আমি বুঝতে পারবো। আমি মাইনাস প্লাস কেন দিব? কারণ যেন আলটিমেটলি অন্য কোনো রিডার যেন বুঝতে পারে যে সামনে মাইনাস থাকলে যেন অন্য কেউ বুঝতে পারে যেটা পাওয়ার কনজিউম করছে এমন একটা ডিভাইস, বা সামনে যদি প্লাস থাকে তাহলে অন্য কেউ যেন বুঝতে পারে যে, সরি, সামনে যদি মাইনাস থাকে তাহলে অন্য কেউ যেন বুঝতে পারে যে এই কম্পোনেন্টটা পাওয়ার ডেলিভার করতেছে। আর সামনে যদি প্লাস থাকে, মানে সহজ ব্যাপার হচ্ছে আমি অন্যকে বোঝানোর জন্যই এই নোটেশনটা ইউজ করব। সো ফ্যাক্ট হচ্ছে যে আমি যখন পাওয়ার ক্যালকুলেট করব, পাওয়ার ক্যালকুলেট করার সময় আমাকে দুটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পি ইকুয়াল টু ভিআই, এই ফর্মুলা দিয়ে তো আমি পাওয়ার ক্যালকুলেট করবই। পাওয়ার ক্যালকুলেট করার পর তার সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে, সেই জিনিসটা আমি ডিসাইড করে তার সামনে ইদার প্লাস দিব অথবা তার সামনে মাইনাস দিব, যেন অন্য কোন একটা পার্সন যেন শুধুমাত্র পাওয়ারের ইকুয়েশন বা পাওয়ারের আউটপুট ইকুয়েশন বা ভ্যালুটুকু দেখিয়ে যেন বুঝতে পারে যে এটা কি ধরনের কম্পোনেন্ট। সো আমার কাছে মনে হয় যে আমি একটা ম্যাথ করি, এখন একটা ম্যাথ করার পর হয়তো আমরা যে ম্যাথটা একটু আগে শুরু করতেছিলাম, আমার কাছে মনে হয় যে ওই ম্যাথটা করি, ম্যাথটা কমপ্লিট করার পর তারপর তোমাদের যার যা কোশ্চেন আছে তারপর আমরা সেই কোশ্চেন গুলো শুনবো এখন। সো আপাতত আমরা ম্যাথটা করি, তাহলে মনে হয় আমাদের একটু বুঝতে আর একটু সুবিধা হবে।
সো আমাকে যখন পাওয়ার ক্যালকুলেট করতে বলবে, পাওয়ার ক্যালকুলেট করার সময় আমার কাজ হচ্ছে আমি আগে ফার্স্টে পাওয়ার ক্যালকুলেট করব। প্যাসিভ সাইন কনভেনশন বা তার সামনে প্লাস সাইন হবে নাকি মাইনাস সাইন হবে সেটা নিয়ে আমার ফার্স্টে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমাকে পাওয়ার ক্যালকুলেট করতে বলছে, আমি ফার্স্টে পাওয়ারই ক্যালকুলেট করব। পাওয়ার ক্যালকুলেট করার পর তারপর গিয়ে আমি তার সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা আমি তারপর ডিসাইড করব। একদম শুরুতেই প্লাস বা মাইনাস সাইন নিয়ে আমার চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমরা ম্যাথটুকু একটু কন্টিনিউ করি, একদমই ইজি ম্যাথ আমরা কন্টিনিউ করি, আমরা কোশ্চেন সব একটু পড়ে নিচ্ছি। তো ম্যাথে দেখো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো আমি এক কাজ করে আগে এ পার্টটুকুই আগে করি। এ পার্টে আমাকে বলছে কি ফাইন্ড দ্য পাওয়ার। ওকে, পাওয়ার ক্যালকুলেট করতে বলছে। আমি জানি পাওয়ারের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট। সরি, এখন আমি দেখি যে ভোল্টেজ ইন্টু কারেন্ট মানে যেহেতু হচ্ছে পাওয়ার, সো আমি এখন দেখি যে পাওয়ার ক্যালকুলেট করার জন্য আমার দরকার ভোল্টেজের এক্সপ্রেশন এন্ড কারেন্টের এক্সপ্রেশন। তো সেই ভোল্টেজ বা কারেন্টের এক্সপ্রেশন বা ভ্যালু আছে কিনা সেটা এখন আমি দেখিনি। দেখো আমাকে এখানে বলেই দেওয়া আছে যে ফাইন্ড দ্য পাওয়ার, এখানে ডেটা হিসেবে দেওয়া আছে আমার কারেন্টের ইকুয়েশন। তার মানে কারেন্টের ইকুয়েশন আমার আছে। সো যে পাওয়ার ক্যালকুলেট করার জন্য যে আমার কারেন্টটুকু জানা দরকার সেটা আমি জানি। এন্ড নেক্সটে পাওয়ার ক্যালকুলেট করার জন্য একটা ভোল্টেজ দরকার। সেই ভোল্টেজ দরকার। দেখো আমার যে এখানে ভোল্টেজেরও কিন্তু একটা ইকুয়েশন দেয়া আছে। কিভাবে দেয়া আছে সেটা ফ্যাক্ট না, বাট ভোল্টেজ তো দেয়া আছে। সো আমার যে পাওয়ার ক্যালকুলেট করার জন্য ভোল্টেজ এন্ড কারেন্ট যে দরকার দুটোই দেয়া আছে এ এর জন্য। তাহলে আমরা সেই ভ্যালুগুলো আপাতত এখানে বসাই। সো ভোল্টেজের এক্সপ্রেশন দেখো দেয়া আছে হচ্ছে 3i। সো আমি ভোল্টেজের এক্সপ্রেশন লিখি 3i ইনটু কারেন্টের এক্সপ্রেশনকে আপাতত আমি আই এর মতোই রেখে দিই, কারণ যেহেতু আগে একটা আই আছে। সো ঘুরে ফিরে আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে পাওয়ারের ইকুয়েশন দাঁড়াচ্ছে 3i²। তো 3i², তাহলে 3 থাকলো। আই এর যে ইকুয়েশনটুকু আছে এবার সেই ইকুয়েশনটুকু আমি শুধু এখানে ডিরেক্ট এন্ট্রি দেই, 5 cos 60 পাই টি। এটা ছিল কারেন্টের এক্সপ্রেশন, এটাকে করতে হবে স্কোয়ার। সো আমি যদি একবারে যদি স্কোয়ার করি তাহলে এখানে মনে টোটাল আসে হচ্ছে 75 cos স্কোয়ার 60 পাই টি। এত পাওয়ার, এন্ড পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে ওয়াট। ইউনিটটা আমরা এখন বলবো, এখন একটু পরেই, কারণ পাওয়ার হচ্ছে ডিপেন্ড করে ভোল্টেজ আর কারেন্টের উপর। ভোল্টেজের স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে ভোল্ট, কারেন্টের স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। সো আমরা বলতে পারি যে ওয়াট ইকুয়াল টু মানে হচ্ছে ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার। আমার এখানে তো ভোল্টেজের কোন ইউনিট আপাতত দেয়া নেই, সো ধরেই নিচ্ছি যে সেটা ভোল্টেই আছে, মিলি ভোল্ট বা মাইক্রো ভোল্ট কিছু না। আবার ধরো কারেন্টের ইউনিট এখানে অ্যাম্পিয়ার দেয়া আছে। সো আমি এখানে আলটিমেটলি এখান থেকে আমি ইউনিটটুকু ওয়াট লিখতে পারি। তো আমি শুরুতে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি আগে পাওয়ার ক্যালকুলেট করব, তারপর তার সামনে সাইনটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিসাইড করে তারপর সেটা লাস্টে গিয়ে বসাবো। তো আমার পাওয়ার ক্যালকুলেট করা শেষ। এখন আমি চিন্তা ভাবনা করবো যে এর সামনে সাইনটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে। এন্ড সামনের সাইনটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করবে হচ্ছে কারেন্টটা কি পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে নাকি কারেন্টটা পজিটিভ টার্মিনাল দিয়ে এক্সিট করতেছে। তো সেটার জন্য আমি যদি কোশ্চেনটা একটু পড়ে দেখি, দেখো কোশ্চেনে কি বলা আছে যে দ্য কারেন্ট ইফ দ্য কারেন্ট এন্টারিং ইটস পজিটিভ টার্মিনাল, মানে কোশ্চেনে আমাকে বলেই দেয়া আছে যে কারেন্টটা পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে। আর আমরা জানি যে কারেন্ট যদি পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নেয় তাহলে তার সামনে সাইন হয়ে যায় প্লাস। সো প্লাস আলাদা করে দেওয়ার দরকার নাই এখানে, কারণ আমরা জানি যে কোনো কিছু দেওয়া না থাকলে সেখানে প্লাস আছে আমরা জানি। সো এখানে এক্সট্রা আলাদা করে প্লাস কোনো কিছু দেওয়ার দরকার নেই। সো আমি এখানে ক্যালকুলেটও করলাম, এরপর প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী সামনে সাইনটুকু অ্যাডজাস্টও করে দিলাম। সো এই হচ্ছে মোটামুটি আমার পাওয়ারের এক্সপ্রেশন।
তো আমি আরেকটু দিই ম্যাথটা শেষ করে তারপর তোমাদের কোশ্চেনে আসতেছি, যে এবার এখন আমি কোশ্চেনটা দেখি, যে হচ্ছে এখানে একটা বলেছে যে কি পাওয়ার ক্যালকুলেট করতে বলছে, বাট সেই পাওয়ার তোমাকে ক্যালকুলেট করতে বলছে কিন্তু পাওয়ারের ইকুয়েশন চাইনি, তোমাকে বলছে কি ক্যালকুলেট করতে, সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড টু দ্য এলিমেন্ট এট টি ইকুয়াল টু 3 মিলি সেকেন্ড। তোমাকে টি ইকুয়াল টু 3 মিলি সেকেন্ডে পাওয়ার ক্যালকুলেট করতে হবে। কিন্তু আমি যেটা ক্যালকুলেট করলাম সেটা ছিল একটা পাওয়ারের এক্সপ্রেশন, এটা তো পাওয়ারের এটা পাওয়ারের একটা এক্সপ্রেশন ছিল, কিন্তু এখানে তো আলটিমেটলি আমার তো এক্সপ্রেশন না, আমাকে আলটিমেটলি হ্যাঁ এক্সপ্রেশন আমার দরকার, কিন্তু আলটিমেটলি আমার ফাইনাল গোল হচ্ছে টি ইকুয়াল টু 3 মিলি সেকেন্ডে পাওয়ার ক্যালকুলেট করা, এটাই হচ্ছে আমার আলটিমেট গোল। তো এই টাইপ ম্যাথ তো আমরা আগের দিনই করে আসছি, যে আমাদের আপাতত আর কিছু করার চিন্তা ভাবনা করার দরকার নেই, এখন আমাদের কাজ হচ্ছে পাওয়ারের এক্সপ্রেশন জানি। সো পাওয়ারের এক্সপ্রেশনে যদি আমরা টি ইকুয়াল টু 3 মিলি সেকেন্ড বা 3 ইন্টু 10⁻³ সেকেন্ড, এই ভ্যালুটা যদি আমরা যদি এখানে এই টাইমের জায়গা যদি বসায় দেই, তাহলে আমি আলটিমেটলি পাওয়ারের ভ্যালুটুকু পেয়ে যাব। এন্ড এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে টি ইকুয়াল টু 3 মিলি সেকেন্ড, এই মিলি সেকেন্ডটা তুমি ডিরেক্টলি 3 বসাতে পারবা না। কেন পারবা না, তার মেইন লজিকটা হচ্ছে, দেখো আমরা একটু আগে যে এক্সপ্রেশন পেলাম, এটা ছিল হচ্ছে একটা পাওয়ারের এক্সপ্রেশন, এন্ড পাওয়ারের এক্সপ্রেশনে আমাদের এখানে পাওয়ারের ইউনিট ছিল ওয়াট। আমরা যে পাওয়ারের যে এক্সপ্রেশনটুকু ক্যালকুলেট করলাম সেখানে ইউনিট ছিল ওয়াট, আর ওয়াট হচ্ছে এসআই ইউনিট, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওয়াট, মিটার, এগুলো হচ্ছে সব এসআই ইউনিট, সেকেন্ড। সো পাওয়ারের এক্সপ্রেশন যখন এসআই ইউনিটে আছে, সো এই ইকুয়েশনের মধ্যে যত প্যারামিটার আছে তাদের ভ্যালুও তোমাকে এসআই ইউনিটেই বসাতে হবে। কারণ আমি পাওয়ারের এসআই ইউনিট ওয়াট এখানে কেন বসালাম, কারণটা হচ্ছে আমার ভোল্টেজের ইউনিটও দেওয়া ছিল এসআই ইউনিটে, কারেন্টের ইউনিটও দেওয়া ছিল এসআই ইউনিটে। সো ভোল্টেজ আর কারেন্ট দুটোই যেহেতু স্ট্যান্ডার্ড ইউনিট বা এসআই ইউনিটে দেওয়া ছিল, এর জন্য আমি পাওয়ারের ইউনিটটাকে স্ট্যান্ডার্ড ইউনিট বা এসআই ইউনিটে লিখতে পারছি। এন্ড যেহেতু পাওয়ারের ইউনিটকে এসআই ইউনিটে, সো পাওয়ারের ভিতর এক্সপ্রেশনে যত টাইপের ভেরিয়েবল আছে প্রত্যেকের ইউনিটই হবে এসআই ইউনিট। সো তোমাকে এখানে যে টাইম যেটা আছে, টাইমের ভ্যালু হবে এসআই ইউনিট, আর টাইমের এসআই ইউনিট হচ্ছে তোমার সেকেন্ড। কিন্তু কোশ্চেনে তো সেকেন্ড দেয়া নেই, কোশ্চেনে দেয়া আছে মিলি সেকেন্ড, কিন্তু তোমাকে এখানে সেকেন্ডই বসাতে হবে। তাহলে সহজ অপশন, এই যাই দেয়া থাকুক ইউনিট সেটাকে এসআই ইউনিটে কনভার্ট করে তারপর ভ্যালুটা বসায় দেই, তাহলেই পাওয়ারের ভ্যালু পাওয়া যাবে। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আমরা অনেকক্ষণ ধরে করলাম। তো যদি যাদের যাদের কোশ্চেন আছে তাহলে এখন করে ফেলো, আমরা এখন সেগুলোর আনসার দেওয়ার ট্রাই করি। স্যার একটু জোরে বলেন স্যার। স্যার প্যাসিভ সাইন কনভেনশন যে স্যার বিষয়টা আমরা দেখলাম স্যার, স্যার এটা তো স্যার ডিসি সার্কিট এসি সার্কিট স্যার দুইটার জন্য তো স্যার প্রযোজ্য। হ্যাঁ, দুটোর জন্য। এটা আসলে হয় কি, তোমার সার্কিটে তো ধরো আমরা এখনো সেরকম সার্কিট সলভ করতে যাইনি, যখন আমরা একটা বড় সার্কিট সলভ করব, বড় সার্কিটে ধরো ভোল্টেজ সোর্স থাকবে, কারেন্ট সোর্স থাকবে। এখন আমি যে একটু আগে যেটা বললাম যে অনেক আমাদের রিয়েল লাইফে তো রিচার্জেবল ব্যাটারি আছে, রিচার্জেবল ব্যাটারি তো ইজিলি পাওয়ার কনজিউমও করতে পারে, সাপ্লাই করতে পারে। এখন যদি কোনো সার্কিটে ধরো দেখা গেল যে 3টা বা 4টা ভোল্টেজ সোর্স আছে, এখন তোমার কাছে কোনো কারণে তোমার জানার ইচ্ছা হলো যে এখানে যতগুলো ভোল্টেজ সোর্স সবাই কি পাওয়ার প্রোভাইড করতেছে, নাকি কেউ কেউ আবার পাওয়ার কনজিউমও করতেছে, সেটা যদি তোমার যদি জানতে চাও তাহলে প্যাসিভ সাইন কনভেনশন দিয়ে সেটা আমি ইজিলি বুঝতে পারবো যে কোন কম্পোনেন্টটা পাওয়ার মানে কনজিউম করতেছে। জি স্যার, কিন্তু তো স্যার তখন এটা মানে ইন্ডিভিজুয়াল এলিমেন্টে থাকে, মানে অনেক বড় সার্কিট থাকলে তখন আরো প্যাসিভ সাইন কনভেনশনটা বেশি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বলে ফেলো এবার। জি স্যার, স্যার তো আমরা যখন স্যার ফিজিক্স কোর্সটা স্যার করছিলাম স্যার, তখন হ্যাঁ, স্যার একটা জিনিস স্যার মানে জানছিলাম যে ওই কারেন্টটা যখন স্যার ফ্লো করে তখন স্যার হচ্ছে যে কারেন্টটা স্যার এন্ট্রি হচ্ছে স্যার পজিটিভ টার্মিনাল দিয়ে, আর স্যার মানে বের হয়ে যাচ্ছে স্যার নেগেটিভ ওটা যদি টার্মিনাল। লোড, এটা লোডের জন্য, এটা সব টাইপের লোডের জন্য, এটা শুধু রেজিস্টরের জন্য, ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের জন্য এটা ভ্যালিড না। তুমি যেটা বললা যে পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নেয়, নেগেটিভ টার্মিনাল দিয়ে এক্সিট করে, এটা শুধুমাত্র ক্যাপাসিটরের জন্য ভ্যালিড, সরি রেজিস্টরের জন্য ভ্যালিড। রেজিস্টর বাদে বাকি যত এলিমেন্ট আছে তারা যে সব না, আমরা এই কোর্সেই দেখবো, আমরা ধীরে ক্যাপাসিটর ইন্ডাক্টর যখন পড়বো তখন আমরা এগুলো আরো ডিটেলসে দেখবো, বাট এটা বলে রাখি যে ওই কথাটা সব এলিমেন্টের জন্য ভ্যালিড না। জি স্যার।
আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো কোনো সমস্যা নেই, কারণ ফার্স্ট স্যার আমাদের মনে করেন এই সার্কিট কোর্স ম্যাথটা, আমাদের, এবং তার উপর হচ্ছে শুরুর দিকে লেকচার, এখন কোশ্চেন থাকতেই পারে। বলো। স্যার এই ম্যাথের লাস্টে শেষমেশে গিয়ে কি তাহলে স্যার বলো। মাইনাস সাইন বসবে আমাদের? না, মাইনাস সাইন কেন বসবে? আচ্ছা, মাইনাস সাইন কখন বসে? যখন কারেন্টটা পজিটিভ টার্মিনাল দিয়ে এক্সিট করে। কিন্তু আমার তো কারেন্ট তো পজিটিভ টার্মিনাল দিয়ে এক্সিট করবে না, এখানে কোশ্চেনে বলা আছে যে কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিবে, সো অবভিয়াসলি পজিটিভই হবে, সো এই জন্যই তো আমি পজিটিভ রাখছি। নেগেটিভ হলে তো নেগেটিভ সাইনটা দিয়েই দিতাম। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে মানে বেসিক চ্যাপ্টারে, তো সো এই চ্যাপ্টার পরে আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারে যাব তখন এই কনসেপ্টগুলো যখন আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করব, আমাদের নিজেদের কনফিউশনও দেখবো যে অনেক নিজেদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো স্টিল, না হলে আমি যে বাকি পার্ট আছে সেটা কমপ্লিট করে আমরা তখন একটা ব্রেকের দিকে চলে যাব। স্যার ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স এই দুইটা জিনিস কি আমাদের স্যার মানে স্যার এটা এখনো আছে সিলেবাসে আছে, আমি ব্রেকের পরে সেটাতে যাব। যদিও কারেন্ট সোর্সের কোনো রিয়েল লাইফে কারেন্ট সোর্স এক্সিস্ট করে না, তাও আমরা সেটা আচ্ছা ওকে আমরা তাহলে আসি। আমি বি নাম্বারটা তাহলে তাড়াতাড়ি শেষ করে দিই, কারণ এ নাম্বারটা যেভাবে করলাম বি নাম্বারটা এক্স্যাক্টলি সেম, ডিফারেন্ট কোনো কিছু না। শুধুমাত্র একটা জিনিসই ডিফারেন্ট, সেটা হচ্ছে যে এ নাম্বারে ভোল্টেজের এক্সপ্রেশন যা ছিল, বি তে এসে ভোল্টেজের এক্সপ্রেশনটা একটা ডিফারেন্ট হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে বি নাম্বারটা আমি আপাতত নিজে থেকে সলভ করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করে নিও। আমি কেন করাচ্ছি না, কারণটা হচ্ছে তোমরা এখানে নিজেরাই দেখো যে এখানে যে ভোল্টেজের এক্সপ্রেশন দেয়া আছে, ভোল্টেজের এক্সপ্রেশন কিভাবে আসবে? এই কারেন্টকে ডিফারেন্সিয়েট করে। তো আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই ডিফারেন্সিয়েশনটুকু করানো, আর বাকিটা তোমরা এই যে এ নাম্বারে যেভাবে করছি সেটা নিজেরা দেখে দেখে করবা। যেহেতু ফার্স্ট কোর্সের দিকে আমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন প্রচুর আছে, সো আমার কাজ হচ্ছে আমি শুধু ডিআই বাই ডিটি কারেন্টকে শুধুমাত্র ডিফারেন্সিয়েট করলে কি আসে সেটাই শুধুমাত্র আমি এখন দেখাচ্ছি, বাকি ম্যাথটা তোমরা নিজেরা কমপ্লিট করে নিও। তো আসা যাক, আমরা লাস্ট দিনেই দেখে আসছি যে যে কোনো ফাংশনকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, আগে আমি ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করব। টাইমের কোএফিসিয়েন্ট আছে নাকি নেই সেদিকে আমার যাওয়ার কোনো দরকার নেই ফার্স্টে, মানে এট দ্য বিগিনিং আমাদের এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই যে টাইমের কোএফিসিয়েন্ট আছে নাকি নেই। শুরুতে আমি শুধুমাত্র দেখে নিব যে এটা কিসের ফাংশন। এটা একটা কোসাইন ফাংশন, আর কোসাইন ফাংশনকে আমি ডিফারেন্সিয়েট করি, আমরা জানি যে কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন পাওয়া যায়। সো কস ছিল 5 কস ছিল, সামনে 5 থাকলো, কসকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু মাইনাস সাইন, সো সামনে আমি মাইনাস সাইনটা দিয়ে দিলাম, আর কসটাকে আমি সাইন 60 পাই টি লিখলাম। সো কসকে ডিফারেন্সিয়েট করে সাইন, সো ডিরেক্ট আমি সাইন লিখলাম। লিখার পর এবার আমি দেখবো যে আসলে যে আমি যে টাইমের স্পিডে ডিফারেন্সিয়েট করলাম ওখানে কি শুধু টাইম ছিল নাকি টাইমের আবার কোএফিসিয়েন্ট কেউ ছিল। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে টাইম শুধু টি একা ছিল না, টাইমের একটা কোএফিসিয়েন্ট ছিল। আর ডিফারেন্সিয়েশনের সময় সব সময় সেম, যে যত জায়গায় কোএফিসিয়েন্ট আছে কোএফিসিয়েন্ট গুলোকে সামনের দিকে ফ্রি করে নিয়ে আসতে হবে। তো কোএফিসিয়েন্ট ছিল 60 পাই, সো আমার কাজ হচ্ছে -5 ইনটু 60 পাই, এটাকে সামনে নিয়ে লেখা। সো এই হচ্ছে আমার মেইন ডিফারেন্সিয়েশন। আমি শুধু ডিফারেন্সিয়েশনটুকু করে দিলাম, তোমাদের কাজ হচ্ছে পুরো ম্যাথটা কমপ্লিট করা। আবারও বলে দিচ্ছি যেটা আমাদের বইয়ের হচ্ছে এক্সাম্পল, এই এক্সাম্পলের ম্যাথ, এটা মোস্ট প্রবাবলি ছিল 1.5। তো তোমরা এক্সাম্পল 1.5 এটা একটু পুরোটা কমপ্লিট করবা, আর এর সাথে নিচে একটা প্র্যাকটিস প্রবলেম, পিপি দিয়ে হচ্ছে প্র্যাকটিস প্রবলেম। আমাদের বইয়ের মধ্যে দেখবা যে যখন এই যারা বই ওপেন করছো দেখবা যে এক্সাম্পল যখন আছে, সে ফর এক্সাম্পল 1.1, দেখবা যে 1.1 এর নিচে দেয়া আছে প্র্যাকটিস প্রবলেম 1.1। তো এই এক্সাম্পল 1.5 এর নিচে দেখবা যে প্র্যাকটিস প্রবলেম 1.5 আছে। তো এই প্র্যাকটিস প্রবলেম 1.5টা নিজেরা একটু কষ্ট করে নিও। যদি কারো কোনো প্রবলেম হয় করতে গিয়ে, বা যদি ইভেন কনফিউজ এটা আসলে হচ্ছে কিনা আমি কিভাবে বুঝবো, আমাকে মেইল করে দিও, আমি সলভ করে দিব। আর আরেকটা ভালো আইডিয়া আগে থেকেই বলে দিতে পারি, সেটা হচ্ছে যেটা এই সার্কিট কোর্সে যেহেতু আমাদের প্রচুর ম্যাথ সলভ করতে হবে, আলেকজান্ডার সাদিকুর সলিউশনটুকু আমি আপলোড করে দিব, নিজে থেকে আপলোড করে দিব, তোমাদের কষ্ট করতে হবে না।
আলেকজান্ডার সাদিকুর আমাদের যে রেফারেন্স বইটুকু আছে এই বইয়ের সলিউশনটুকু আমি আপলোড করে দিব। যদি কারো যদি মনে হয় সলিউশন দেখে দেখো পরবর্তীতে তুমি চাইলে ম্যাথ করতে পারো। আর কারো যদি মনে হয় যে না স্যার আমি আপনাকে দিয়ে ভেরিফাই করে নেব, এনিটাইম ফিল ফ্রি টু মেইল, এনিটাইম যখন তখন মেইল করো, আমি দেখে সেটা রিপ্লাই দিয়ে দিব। স্যার তো আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারো, না থাকলে আমরা এখন একটা 5 মিনিট রেখে যেতে পারি। হ্যাঁ স্যার বলো। আমাদের তো এখানে অলরেডি নেগেটিভ সাইন আছে। আহ, তো নেগেটিভ সাইন আসতেই পারে, তুমি তো আর এলিমেন্টটা জানো না। হ্যাঁ নেগেটিভ তুমি ক্যালকুলেট করো, ধরো ব্যাপারটা এন্টারিং হচ্ছে কি হয়ে গেছে। তুমি জানো, ধরো তোমাকে এন্টারিং তোমাকে বলে দিয়েছে যে এন্টারিং কারেন্ট এন্টার করতেছে, কারেন্ট এন্টার করতেছে, ধরো তোমাকে বলে দিল, মানে ব্যাপারটা হচ্ছে ধরো এমন যে আমরা ভেক্টরের সময় ছিল আমাদের এরকম ছিল না যে ধরো আমাদেরকে বলে দিল, আমরা অনেক সময় ক্যালকুলেট করতাম যে ভেলোসিটি ক্যালকুলেট করতাম, ভেলোসিটি ক্যালকুলেট করে আমার কথা আসার কথা ছিল ধরো ভি ইকুয়াল টু, ধরো ফিজিক্সে ধরি ভি ইকুয়াল টু ভি নট প্লাস জিটি, এটা কিছু তো ফর্মুলা ছিল, সরি ভি নট প্লাস জিটি, হ্যাঁ ধরো কোনো কারণে ফর্মুলা দিয়ে ভ্যালু ক্যালকুলেট করার পর ধরো ভ্যালু চলে আসলো নেগেটিভ -10 মিটার পার সেকেন্ড। জি স্যার। ফিজিক্সে তো আমাদের এরকম সিচুয়েশন অ্যারাইজ করছেই। তাহলে যখন নেগেটিভ আসতো, নেগেটিভ সাইনটা তখন তো আমাকে এক্সপ্লেইন করতে হতো যে আমার তো আসার কথা ছিল পজিটিভ, তারপরেও নেগেটিভ আসছে কেন। তার মেইন রিজনটা হচ্ছে ধরো ফিজিক্সের ওটাই যদি আমি এক্সপ্লেইন করি যে ধরো ভেলোসিটি আমি ধরে নিয়েছি যে ভেলোসিটিটা যেহেতু প্লাস জিটি, সো এটা উপর থেকে নিচের দিকে নামতেছে একটা অবজেক্ট, উপর থেকে ছাদ থেকে ধরো আমি অবজেক্টটাকে ফেলে দিলাম, সো তার ভেলোসিটি পজিটিভ হবে যদি অবজেক্টটা নিচের দিকে নামে। বাট তারপরেও যদি কোনো কারণে যদি নেগেটিভ আসে, তার মানে আমার সেখান থেকে কমেন্ট হচ্ছে কি যে আমি বলছিলাম যে অবজেক্টটা উপর থেকে নিচের দিকে নামবে, বাট যেহেতু ভেলোসিটি নেগেটিভ আসছে আসলে তাহলে অবজেক্টটা উপর থেকে নিচের দিকে নামতেছে না, কোনো এক কারণে অবজেক্টটা আসলে নিচ থেকে উপরের দিকে উঠতেছে, যেটা অনেকটা হচ্ছে তোমার এই যে প্লাসের ক্ষেত্রে আর কি অ্যাপ্লিকেবল, এই যে প্লাস কখনো উঠে কখনো নামে ওই টাইপ ম্যাথগুলোর ক্ষেত্রে। জি স্যার। সো এখানেও সেম যে আমাকে নরমালি বলে দিচ্ছে যে কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে, সো সেটা হওয়ার কথা ছিল, অ্যাবজর্ব হওয়ার কথা ছিল, পজিটিভ হওয়ার কথা ছিল। কিন্তু তারপরে যদি নেগেটিভ আসে তার মানে বলতে হবে, আমার এখানে কমেন্ট করতে হবে যে কারেন্টটা যেহেতু ভোল্টেজের পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে, তারপরেও যদি নেগেটিভ আসে তার মানে এই কম্পোনেন্টটা আসলে পাওয়ার তোমার হচ্ছে অ্যাবজর্ব করতেছে না, পাওয়ার ডেলিভার করতেছে। এই ব্যাপারটা আমরা আরো পরে ডিটেলস আরো বলবো, ধরো এরকম হতে পারে, ধরো কথার কথা ধরো কিরকম সিচুয়েশন আসতে পারে, ধরো আমি তোকে বলেই দিই, ধরো পাওয়ার পি ইকুয়াল টু ক্যালকুলেট করার জন্য ভিআই দরকার, ভোল্টেজ ধরো তোমাকে বলে দিল হচ্ছে +4 ভোল্ট, ওকে। এখন কারেন্টটাও ধরো কোনো কারণে বললো যে কারেন্টটুকু ধরো, আমি একটু ডিটেলসে ড্রই করি, ধরো কারেন্টটা এইদিকেই যাচ্ছে, এটা প্লাস মাইনাস, কিন্তু কারেন্ট আই ইকুয়াল টু ধরো -2 অ্যাম্পিয়ার, ধরো কারেন্টের ডিরেকশন ঠিক আছে কিন্তু কারেন্টের ভ্যালু নিজেই নেগেটিভ, জি স্যার। তাহলে সেক্ষেত্রে যদি ক্যালকুলেট করো সেক্ষেত্রে তো -8 ওয়াটের মতো তো আসারই কথা পাওয়ার আর কি। জি স্যার। সো এটা এরকম এখানে সিচুয়েশন হচ্ছে এরকম হয়ে গেছে। এখন কারেন্টের এই যে প্লাস মাইনাস এগুলো আমরা আসলে সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে বেশি ডিটেইলসে দেখব। কিন্তু স্যার সো তখন আপাতত আমার কিছু বলে দিতে হবে যে এটা মনে করেন এটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে, ধরো কোশ্চেন তোমাকে যদি লাস্টের দিকে গিয়ে অ্যাড করে দিল যে কমেন্ট অন ইওর আনসার, বা তোমাকে বলে দিল ইজ ইজ দ্য এলিমেন্ট কনজিউমিং পাওয়ার আর ডেলিভারিং পাওয়ার, তখন গিয়ে তোমাকে কমেন্ট করতে হবে, তাছাড়া কমেন্ট করার খুব একটা দরকার নেই। আমরা এইটা আমি ইচ্ছা করে এখন দেখাচ্ছি না তোমাকে, হ্যাঁ এরকমও ম্যাথ আছে যে তোমাকে পাওয়ারের ইকুয়েশন ক্যালকুলেট করে পাওয়ারের ব্যাপারে কমেন্ট করতে হবে, এবং এই টাইপের ম্যাথ আসলে একটা দুটো না, এই টাইপের ম্যাথ প্রচুর আছে। আমরা যখন নোড অ্যানালাইসিস করব, মেশ অ্যানালাইসিস করব, এটা প্রচুর ম্যাথ করব, ওই জন্য আমি এই টপিক গুলো কিছুটা পরে ডেলিভার করতেছে তাই না স্যার? এই জন্য এখানে ডেলিভার করতেছি, এখানে ডেলিভার করতেছি। তো এখন চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই যে আমি অনেক কিছু আপাতত স্কিপ করে যাচ্ছি, কারণ এখন চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, এখন স্কিপ করতেছি তার মানে অবশ্যই সেটা ফিউচারে আসবে, এন্ড ফিউচারে বেশি পরিমাণে কাজে লাগবে। এমন অনেক টপিক আছে যেটা পরে বোঝালে মনে হয়, আমার কাছে মনে হয় যে বেটার, কারণ আমি অনেকদিন ক্লাস নিয়ে আসছি সার্কিট, সো এই জন্য আমি হচ্ছে কিছু কিছু জিনিস পরের জন্য রেখে দিচ্ছি। সো বাট এট দ্য এন্ড মিড টার্মের আগে গিয়ে আমরা মোটামুটি সব কনসেপ্ট হোপফুলি জানতে পারবো। জি স্যার। ওকে, আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে, এখন 11:28, আমরা এক্স্যাক্টলি 11:34 ক্লাস আবার স্টার্ট করবো, সমাজে 5 মিনিটের ব্রেক দিচ্ছি এখন। আর এই টাইমটাতে তোমরা একটু কষ্ট করে যারা যারা আছো অ্যাটেন্ডেন্সের জন্য শুধুমাত্র নিজেদের আইডিটা চ্যাট বক্সে লিখে দাও, আইডির মাঝখানে স্পেস দেওয়ার কোনো দরকার নেই, আবারও বলছি আইডির মাঝখানে স্পেস দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র নিজেদের আইডি, নাম লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র আইডিটা চ্যাট বক্সে লিখে দাও।
কেউ কি এর মাঝে লাস্ট লেকচারটা ডাউনলোড করার ট্রাই করছিলা? ডাউনলোড কি করা যায়? আচ্ছা একটু ট্রাই করে দেখো তো যে ডাউনলোড, কারণ মাঝে মাঝে আমার কিছু প্রবলেম আছে। স্যার পিডিএফটা নামাইছিলাম। পিডিএফ নামানো গেছে না? তাহলে বাকিগুলো তাহলে পারার কথা। স্যার একটু অফ টপিক নিয়ে স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর বলো। স্যার মানে আমার বড় ভাই স্যার আপনাকে দেখার পর বললো যে একটা সালাম জানাতে স্যার। উনি নাকি আপনার স্যার প্রথম স্টুডেন্ট ছিলেন আর কি, মানে ত্রিপুলিতে থাকাকালীন। আমার ভাই হচ্ছে ত্রিপুলিতে তোমার স্টুডেন্টের নাম, তোমার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে স্যার গাফফার, 133 ব্যাচ। গাফফার, আচ্ছা 133 ব্যাচের, তো ভালো মতোই চিনি। তা আমার তো যখন আমি ইউএতে যখন জয়েন করি ফার্স্ট ট্রাইমেস্টারে মোস্ট অফলি আমি তখন ডিজিটাল ল্যাব নিতাম ট্রিপলিতে। আমার 9 জন স্টুডেন্ট ছিল, সেখানে ছিল গাফফার, তারপরে মনে হয় নিউমেরিক্যাল কোর্সে ছিল, এবং তার সাথে আমার মোটামুটি রেগুলার কন্ট্যাক্ট হতো মাঝে মাঝে ভার্সিটিতে যখন ট্রিপলিতে ছিলাম আর কি। সিএসসিতে আসার পরেও মনে হয় আমার সাথে বেশ কন্ট্যাক্ট হচ্ছিল, বাট 1 বছর ধরে মনে হয় কন্ট্যাক্ট হয় না। এই জন্য স্যার যখন স্যার জিজ্ঞেস করলো যে তোদের ইলেকট্রিক্যাল সার্কিট কোর্সে কি নিচ্ছে, তো স্যার আপনার নাম বললাম তো হলো আমার কথা বলিস আর কি, এই জন্য আর কি স্যার বলা। গাফফারকে ভালো মতোই চিনি আমি, কারণ একদম শুরুর দিকে তো ওই ল্যাবে আমার ছিল মাত্র 9 জন স্টুডেন্ট, আর এমনিতেও ট্রিপলি ডিপার্টমেন্টে স্টুডেন্ট এমনিতেও কম, তো সবাইকেই মোটামুটি দেখা যায় যে চেনা আছে। ওকে আমরা তাহলে আবার কন্টিনিউ করি। আমি আবারও বলতেছি যে পড়ানোর সময় অনেকের কাছে মনে হতে পারে যে অনেক কোশ্চেন আসতে পারে, বাট একটু কষ্ট করে ওয়েট করো, কারণ আমার কাছে মনে হয় যে অনেক ব্যাপার থিওরিটিক্যাল নলেজ না দিয়ে আমরা যখন ম্যাথ করব, ম্যাথের যখন রেজাল্ট আসবে সেই রেজাল্ট গুলো অ্যানালাইজ করে আমরা অনেক কিছু জানতে পারবো। সো এই জন্যই আমরা কিছু কিছু টপিক আমি ইচ্ছা করে এখন স্কিপ করে যাচ্ছি, বাট হোপফুলি এটাতে প্রবলেম হওয়ার কথা না। জি স্যার, তো আজকে আমাদের টপিক আর ডাউনলোড করেছিল। এটাই বেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। তাহলে আমরা এখন তাহলে এক কাজ করি, আমরা একটু নতুন টপিক শুরু করি। আমাদের এখন যে টপিক সেটা হচ্ছে সোর্স। সোর্স এটা তোমরা যেহেতু ফিজিক্স কোর্সে যেহেতু অনেক কিছুই করে আসছো, আমরা এখন সোর্স নিয়ে একটু হালকা দেখি। যে সোর্স নরমালি ইন জেনারেল হতে পারে দুই টাইপের, একটা হচ্ছে ধরো ভোল্টেজ সোর্স, আর এটা হচ্ছে কারেন্ট সোর্স। সো ভোল্টেজ সোর্সকে ধরো কাইন্ড অফ রিপ্রেজেন্ট করা হয় একটা আপাতত সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর আমরা জানি যেহেতু ভোল্টেজের প্লাস মাইনাস আছে, সো ভোল্টেজ সোর্সের প্লাস মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর কারেন্ট সোর্সের, কারেন্টের কোনো প্লাস মাইনাস নেই, কারেন্ট হচ্ছে আমরা জানি যে কারেন্ট ইজ লাইক ওয়াটার ফ্লো, আর ওয়াটার ফ্লো এর প্লাস মাইনাস থাকে না, ওয়াটার ফ্লো এর আসলে মেইনলি হচ্ছে থাকে ডিরেকশন। সো এই ডিরেকশন দ্বারা হচ্ছে কারেন্ট সোর্সকে ডিনোট করা হয়। তো কারেন্ট সোর্স মানে হচ্ছে আসলে তোমার কনস্ট্যান্ট কারেন্ট যেটা ফ্লো করে, আর ভোল্টেজ সোর্সের কাজ হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ দেয়া। মানে ভোল্টেজ সোর্স মানে হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিতে পারে, কারেন্ট সোর্স হচ্ছে যার কাজ হচ্ছে কারেন্ট সাপ্লাই দিতে পারে। এটা আছে আমরা ইন জেনারেল জানি, বাট একদম যদি ডিপে গিয়ে অনেস্টলি যদি বলি তাহলে ভোল্টেজ সোর্সের কাজও হচ্ছে পাওয়ার প্রোভাইড করা, কারণ আসলে ভোল্টেজ সাপ্লাই দেয় না, মেইনলি যেটা সাপ্লাই দেয় সেটা হচ্ছে পাওয়ার। সো ভোল্টেজ সোর্সের কাজ হচ্ছে পাওয়ার প্রোভাইড করা, কারেন্ট সোর্সের কাজও হচ্ছে পাওয়ার প্রোভাইড করা, বাট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ভোল্টেজের ভ্যালুটুকু অল টাইম কনস্ট্যান্ট থাকে, আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটুকু অল টাইম কনস্ট্যান্ট থাকে। তো এই ব্যাপারে আমি ইচ্ছে করে ডিটেলসে যাচ্ছি না, কারণ এই ব্যাপারগুলো আসলে অনেক ঝামেলার, আপাতত আমার কাছে যত ডিপে না যাওয়াই ভালো, আমরা ধীরে ধীরেই জানবো। আরো দুই টাইপের সোর্স আছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো এই ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স মোটামুটি মেইনলি হচ্ছে এই টপিকটুকুই হচ্ছে আসলে আমাদের আজকের এই ডিসকাশনের লাস্ট টপিক। তো এই ডিসকাশনের দিকে যাওয়ার আগে আমি একটু ভোল্টেজ সোর্সের ব্যাপারটা একটু হালকা এক্সপ্লেইন করি, যে ভোল্টেজ সোর্সটা মানে কিভাবে কাজ করে, বা আমরা ডে টু ডে লাইফে যে এখানে একজন তাহলে এখানেও দরকার আমরা আনসারও দিয়ে ফেলতে পারবো, সেটা হচ্ছে যে একজন কোশ্চেন গুলো দিয়ে এসি কে কেন স্টোর করে রাখা যায় না। সো আমরা এখন এটাই ট্রাই করি যে হচ্ছে ভোল্টেজ সোর্স আমরা জানি অনেক, আমাদের ব্যাটারি গুলো জানি, ফিজিক্স কোর্সেও আমরা জানি যে ভোল্টেজ সোর্স আছে। তো ভোল্টেজ সোর্স জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। আমরা জানি যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ নিজেকে অ্যাট্রাক্ট করে একদম আটকে রাখে।
সো তুমি যদি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ যদি নিয়ে আসো, তাহলে তারা অ্যাট্রাক্টিং ফোর্সের কারণে একদম নিজেদেরকে একদম পুরো হচ্ছে কুলম্বিক ফোর্সের কারণে, অ্যাট্রাক্টিং ফোর্সের কারণে নিজেদেরকে একদম পুরো আটকে ধরে থাকবে। এখন ধরো তুমি চাচ্ছ এই ফোর্সটাকে ওভারকাম করে তুমি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জকে সেপারেট করে রাখতে চাচ্ছ। ধরো তুমি চিন্তা ভাবনা করলে যে আমি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জকে সেপারেট করে রাখবো। তো কথা হচ্ছে তারা তো নিজেদেরকে নর্মালি অ্যাট্রাক্টিং ফোর্সের কারণে নিজেরা তো নিজেদেরকে টানতেই যাবে নিজেদের দিকে, কিন্তু তুমি যদি কোনো কারণে যদি তাদেরকে যদি সেপারেট করে রাখতে চাও, তাহলে অবভিয়াসলি তোমাকে একটা ফোর্স দ্বারা তাদেরকে সেপারেট করে রাখতে হবে। ব্যাপারটা অনেক ধরো ম্যাগনেটের মতো, যে আমরা বাচ্চাকে অনেক দুইটা ম্যাগনেট যদি পাশাপাশি নিয়ে আসে, তাহলে তারা একদম নিজেদেরকে টেনে অ্যাট্রাক্টিং ফোর্সের কারণে টেনে একদম লেগে থাকে নিজেদের গায়ে। বাট আমি যদি সেপারেট করে রাখতে চাই, তাহলে তাদেরকে আমার দুই হাত ধরে দুই দিকে টান দিয়ে তো দুই দিকে আলাদা করতে হবে। তো আমাদের বাসা বাড়িতে যতগুলো ভোল্টেজ সোর্স আছে আলটিমেটলি সবগুলোর মেকানিজম হচ্ছে সেম, যে পজিটিভ আর নেগেটিভ চার্জকে আমি আলাদা করে থাকি। সবগুলো সোর্সের কাজই হচ্ছে পজিটিভ আর নেগেটিভ সোর্সকে চার্জকে হচ্ছে আলাদা করে রাখা। কিন্তু স্টিল পজিটিভ চার্জ তো নেগেটিভ চার্জের দিকে যেতে চায়, কিন্তু যেহেতু তুমি মাঝখানে ফোর্স দ্বারা তাদেরকে সেপারেট করে রাখছো, সো তারা নিজেদেরকে অ্যাট্রাক্টিং ফোর্সের কারণে এই পজিটিভ চার্জ তো নেগেটিভ চার্জের দিকে যেতে পারে না। কিন্তু যেই মোমেন্টে ধরো তুমি সেই ভোল্টেজ সোর্সের সাথে ধরো সার্কিট ফিল আপ করে ধরো একটা লাইট তুমি কানেক্ট করছো, ধরো সার্কিটের যে সুইচটা আছে সুইচটা তুমি ধরো ক্লোজ করে দিলা। এখন ক্লোজ করে দিলেই তো পজিটিভ চার্জ, দেখো পজিটিভ চার্জটা অল টাইম চায় হচ্ছে যে নেগেটিভ চার্জের কাছে চলে যেতে, এই পজিটিভ চার্জটা অল টাইম চায় নেগেটিভ চার্জের কাছে যেতে। কিন্তু যখন এই সুইচটা ক্লোজড, সুইচটা ওপেন ছিল, তখন সে এই দিক দিয়ে যেতে পারতো না, কারণ এইদিকে হাই এনার্জি, মানে হাই মানে তুমি বাধা দিয়ে তাদেরকে দুই দিকে সেপারেট করে রাখছো। কিন্তু যখনই তুমি সুইচ ক্লোজ করে দিচ্ছ, তখনই পজিটিভ চার্জ গুলো দেখে যে আচ্ছা আমি মাঝারের দিক দিয়ে যেতে পারতেছি না ফোর্সের কারণে, কিন্তু এই যে আরেকটা যে রাস্তা আমার জন্য মাত্রাটা যে নতুন একটা পাথ ক্রিয়েট হয়ে গেল, এই পাথ দিয়ে তো আমি যেতে পারি। সো যখনই তুমি সুইচ ক্লোজ করো, তখনই পজিটিভ চার্জটা একটা অন্য একটা রাস্তা পায়, বাইপাস পায়, তখনই সেই বাইপাস পাওয়ার সাথে সাথে পজিটিভ চার্জগুলো এদিকে ধরো ফ্লো করতে আসে। এই ফ্লো করার সময় যখন সে বাল্বের মধ্যে দিয়ে যায়, তখনই যাওয়ার সময় লাইট বাল্বটাকে গ্লো করে দিয়ে তারপরই সে যায়, এবং এই কারণে হচ্ছে লাইট বাল্বটা জ্বলে ওঠে। সো পজিটিভ চার্জ এখানে তো আর একটা না, অনেকগুলো থাকে। সো অনেকগুলো কন্টিনিউয়াসলি এদিক থেকে লাইটের মধ্যে দিয়ে যায়, তখন হচ্ছে গিয়ে এখানে তোমার হচ্ছে আলটিমেটলি তারপর হচ্ছে সে নেগেটিভ চার্জে গিয়ে যায়, এবং মাঝখানে যাওয়ার সময় লাইটটাকে গ্লো করে দিয়ে যায়। এন্ড ধীরে ধীরে যখন দেখো যে পজিটিভ চার্জ গুলো তো ধীরে ধীরে এখানে শেষ হয়ে যাচ্ছে, এই পজিটিভ চার্জের অ্যামাউন্ট ধীরে ধীরে শেষ হয়ে যায় দেখেই আমাদের যে ব্যাটারি আছে, ঘড়ির ব্যাটারি, এটা এই যে 6 মাস 7 মাস পর দেখো যে আর কাজ করে না। কেন কাজ করে না? কারণ যখন সবগুলো পজিটিভ চার্জ যখন এদিক থেকে ওইদিকে চলে যায়, তখন আর এক্সট্রা কোনো পজিটিভ চার্জ থাকে না। সো আলটিমেটলি চার্জ ফ্লো করতে পারে না। তখনই আমরা বলি যে এই যে ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে, বা ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, বা আমাদের মোবাইলের ব্যাটারির কথা যখন বলি যে মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে। চার্জ শেষ হয়ে যাচ্ছে মানে কি, এই পজিটিভ চার্জ আর এখন সেপারেটেড না, পজিটিভ চার্জটা এখন নেগেটিভ চার্জের দিকে চলে গেছে। সো তুমি যখন এটাকে আবার যখন রিচার্জ করতে যাবা, তখন তোমার কাজ কি, যে পজিটিভ চার্জগুলো এখান থেকে এখানে এসে নেগেটিভ চার্জের সাথে অ্যাট্রাক্টিং ফোর্সের কারণে লেগে আছে। সো তখন তোমাকে আবার এডিশনাল এনার্জি দিয়ে, এডিশনাল ফোর্স দিয়ে আবার পজিটিভ চার্জটাকে আলাদা করে রাখতে হবে। এই যে তাদেরকে আলাদা করতে যে এনার্জি দরকার পড়ে, এটাই হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ফরম্যাটে ব্যাটারি চার্জ করার সময় দেই। এন্ড এখানে একটা জিনিস বলে দিই, এই জিনিসটা শেষ করে দিই, সেটা হচ্ছে যে কোনো কারণে তুমি যদি ব্যাটারিকে যদি ওপেন রেখে দাও, তাহলে তার পজিটিভ চার্জটা তো নেগেটিভ চার্জের দিকে যাওয়ার তো কোনো রাস্তা পাচ্ছে না, তুমি যদি সুইচ ক্লোজ না করো। এই জন্য নর্মালি তুমি যদি ব্যাটারি ফেলে রাখো, তাহলে তার ডিসচার্জ হয় না, সে ইজিলি তার ভোল্টেজের লেভেল কখনো চেঞ্জ হয় না। তো এখান থেকে আমাদের এত কিছু আমি বললাম, আসলে এটা এমনিতেই আমাদের যদিও ডিরেক্টলি সিলেবাসের সাথে কিছু না, বাট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস একটা বলে রাখি, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স রিয়েল লাইফে পাওয়া যায়। কারেন্ট সোর্সকে আমরা ইন্ট্রোডিউস করি শুধুমাত্র সার্কিট সলভিং এর জন্য, বাট রিয়েল লাইফে কারেন্ট সোর্স বলতে আসলে কিছু পাওয়া যায় না। আবারও বলি যে ভোল্টেজ সোর্স রিয়েল লাইফে পাওয়া যায়, যেটা তুমি দেখো যে তোমার বাসা বাড়িতে যতগুলো ব্যাটারি আছে সব হচ্ছে ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স রিয়েল লাইফে ডিরেক্টলি পাওয়া যায় না। কেন, সেটা মনে হয় আমরা নিজেরা চিন্তা ভাবনা করলেই বের করতে পারি, যে আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম যে কারেন্ট ফ্লো করে ভোল্টেজের কারণে।
তো কারেন্ট সোর্স হচ্ছে কারেন্ট ফ্লো করবে, তো কারেন্টটা আসার জন্য কোনো না ভাবে তুমি তো ভোল্টেজটা অ্যাপ্লাই করছো, কারণ ভোল্টেজ অ্যাপ্লাই না করলে তো আর কারেন্ট পাওয়া যায় না। আলটিমেটলি দেখা যায় যে সব কারেন্ট সোর্স বানানোই হয় হচ্ছে, যদি থাকেও সেটা বানানো হয় আলটিমেটলি ভোল্টেজ সোর্স থেকে। সো আসলে রিয়েল লাইফে ভোল্টেজ সোর্সটাই থাকে, কারেন্ট সোর্স আসলে খুব একটা থাকে না। বাট আমরা সার্কিট সলভ করার সময় গিয়ে আমরা হচ্ছে কিছু পরিমাণে এই কারেন্ট সোর্স আমরা ইন্ট্রোডিউস করে নিয়ে আসি। তো এখান থেকে আমরা নতুন এখানে বলে ফেলি যে সোর্স নরমালি আবার দুই টাইপের হতে পারে, যেটা আমরা লাস্ট এখানে এই স্লাইডে লেখা ছিল। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেটা অন্য কারোর উপর ডিপেন্ড করে না। অন্য কারোর উপর ডিপেন্ড করে না মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে তোমার এরকম প্লাস মাইনাস সার্কেল দিয়ে, বা কারেন্ট, এটা ভোল্টেজ সোর্স আর একটা নোটেশন হচ্ছে এরকম আছে, এটাই ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সের কথা যদি বলি তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে বাবল দ্বারা। মানে সহজ ব্যাপার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে সার্কেল দিয়ে। সার্কেল যদি থাকে তাহলে আমি বুঝবো যে সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আর সেটা কারেন্ট সোর্স নাকি ভোল্টেজ সোর্স সেটা ডিপেন্ড করবে যে তার ভিতরে কি সাইন দেয়া আছে তার উপরে। ভিতরে যদি প্লাস মাইনাস থাকে তাহলে বুঝবো যে সেটা একটা ভোল্টেজ সোর্স, আর ভিতরে যদি অ্যারো দেয়া থাকে তাহলে বুঝবো সেটা একটা কারেন্ট সোর্স। আর এই সিম্বলটা তো নরমালি ব্যাটারি সিম্বল, এটা থাকলে অল টাইম সেটা বোঝা যাবে সেটা একটা ভোল্টেজ সোর্স। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে যেমন রিপ্রেজেন্ট করা হতো সার্কেল দিয়ে, ডিপেন্ডেন্ট সোর্সকে রিপ্রেজেন্ট করা হয় অনেকটা হচ্ছে রম্বাস শেপ। রম্বাস শেপ দিয়ে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সকে রিপ্রেজেন্ট করা হয়। তো তুমি যদি তোমাকে যদি সার্কিটে দেখে যদি তুমি যদি কমেন্ট, তোমাকে যদি আমি কোশ্চেন করি যে এটা ডিপেন্ডেন্ট সোর্স নাকি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, কিভাবে বুঝবা? যদি দেখো যে এরকম সার্কেল আছে তাহলে সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট, আর যদি দেখো এরকম রম্বাস শেপ আছে সেটা হবে ডিপেন্ডেন্ট। আর সেটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ হবে নাকি কারেন্ট হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ভিতরের প্লাস মাইনাস আছে নাকি ভিতরে অ্যারো আছে তার উপর। যদি প্লাস মাইনাস থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর যদি অ্যারো সাইন থাকে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো আমি একটু নিচে যদি লিখে দেই, এই দুটো হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে কারেন্ট সোর্স, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে কারেন্ট সোর্স। তো ফ্যাক্ট হচ্ছে যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি, ডিপেন্ডেন্ট মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? যে ডিপেন্ডেন্ট ধরো এখানেও একটা ভোল্টেজ সোর্স, এটাও একটা ভোল্টেজ সোর্স, নিচেও একটা ভোল্টেজ সোর্স, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দ্বারাই বা কি বোঝায় আর ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দ্বারাই বা কি বোঝায়? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যার ভ্যালু অন্য কারোর উপর ডিপেন্ড করে না। লাইক সে ফর এক্সাম্পল এই ভোল্টেজ সোর্সটা কনস্ট্যান্ট 10 ভোল্ট প্রোভাইড করে বা 5 অ্যাম্পিয়ার প্রোভাইড করতেছে। এটা আমরা যদি একটা এক্সাম্পলের দিকে যাই তাহলে মনে আমাদের বুঝতে সুবিধা হবে যে এখন তোমাদের এই যে সার্কিট যারা করতেছো হয়তো তাদের ব্যাচ থেকে আমাদের ভার্সিটির যে অফিসিয়াল রুল সেটা হচ্ছে যে ফার্স্ট ট্রাইমিস্টার এন্ড সেকেন্ড ট্রাইমিস্টারে আমাদের ক্রেডিট লিমিট ফিক্সড 9 ক্রেডিট, ধরো 9 বা 8.5 যা আছে আর কি। ফার্স্ট ট্রাইমিস্টার সেকেন্ড ট্রাইমিস্টারে ধরা যাক 8.5 ক্রেডিট হচ্ছে ফিক্সড। তুমি যে কোনো সিচুয়েশনই থাকো না কেন, ইংলিশের এক্সাম্পশন যে এক্সামটা আছে ওটা ধরা আপাতত বাদ দিই, ধরা যাক ওটা নেই, যে ফার্স্ট দুই ট্রাইমিস্টারের জন্য ভার্সিটির অফিসিয়াল রুল হচ্ছে যে ফার্স্ট দুই ট্রাইমিস্টারে তুমি 8.5 এর থেকে বেশিও নিতে পারবে না, 8.5 এর থেকে কমও নিতে পারবে না। তো তোমার আরেকজন ফ্রেন্ড সে আগের ট্রাইমিস্টারে একটা পার্টিকুলার কোর্সে ফেল করছে, পাস করছে, রিটেক নিচ্ছে, তাতে তোমার কিছু আসে যায় না। প্রথম দুই ট্রাইমিস্টারে তোমার জন্য ফিক্সড যে প্রথম দুই ট্রাইমিস্টারে তোমাকে এই 10 ভোল্টের মতো তোমাকে 8.5 ক্রেডিট নিতেই হবে। সো এই যে ফার্স্ট দুই ট্রাইমিস্টারে তুমি যে এখানে যে ফার্স্ট দুই ট্রাইমিস্টারে তুমি যে 8.5 ক্রেডিট নিচ্ছ, এটা তোমার ফ্রেন্ডের উপরও ডিপেন্ড করতেছে না, এটা তোমার বাসার উপরও ডিপেন্ড করতেছে না, অন্য কারো ওপিনিয়নের উপর ডিপেন্ড করতেছে না। এটা পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন যে তোমাকে 8.5 মাস্ট তোমাকে নিতেই হবে। কিন্তু ধরা যাক যে যখন তুমি সেকেন্ড ট্রাইমিস্টার পার করে ফেললা, মনে হয় থার্ড ট্রাইমিস্টার থেকে আমাদের মনে হয় এরকম ওপেন ক্রেডিট পলিসি, এরপর তুমি চাইলে যত ক্রেডিট নিতে পারো ইচ্ছা। তুমি চাইলে এরপরে প্রত্যেক ট্রাইমিস্টারে 9 ক্রেডিট নিতে পারো, প্রত্যেক ট্রাইমিস্টারে 13 ক্রেডিট নিতে পারো, তোমার যত ইচ্ছা হয় 6 ক্রেডিট নিতে পারো, তোমার খুশি।
আবার তুমি কত ক্রেডিট নিবা সেটা তো তোমার নিজেরও তো অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন তোমাকে বাসার কথা চিন্তা ভাবনা করতে হয় যে তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিতে পারবে কিনা, বা অনেকের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হয় যে আমি 16 ক্রেডিট নিলে সেটা নিজে এতটুকু কাভার করতে পারবো কিনা, আমার উপর বেশি প্রেশার পড়বে কিনা। বা অনেক সময় ফ্রেন্ডের সাথে ভাবো যে হ্যাঁ ওই যে ফ্রেন্ড ওই সেকশন নিচ্ছে এ সেকশন নিচ্ছে, তাহলে আমিও এ সেকশন নিবো ফ্রেন্ডের সাথে ম্যাচ করে করে। সো আমার ফ্রেন্ড নিচ্ছে 3টা কোর্স, আমিও তার সাথে ম্যাচ করে করে 3টা কোর্স নিব। এই কোর্সে আমার ফ্রেন্ড নাই, সো আমি এই কোর্সটা নিব না। সেই যে অনেক কিছুর উপর ডিপেন্ড করে তারপর তুমি যে নেক্সট টাইমিস্টার থেকে যে ক্রেডিট গুলো নাও, সেটা হচ্ছে একটা বাজেট বলা যেতে পারে হচ্ছে ডিপেন্ডেন্ট, যে অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো তাহলে খেয়াল করে দেখো যে ফার্স্ট 2 টাইমিস্টারে তোমার হচ্ছে ফিক্সড ক্রেডিট নিতেই হচ্ছে, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না। বাট থার্ড টাইমিস্টার থেকে তুমি অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর তুমি কত ক্রেডিট নিবা সেটা তুমি ডিসাইড করো। সো এখানে ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স ব্যাপারটা হচ্ছে এরকম যে ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে আর অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, দুনিয়া যাই হোক না কেন সে 10 ভোল্ট 10 ভোল্টই সবসময় প্রোভাইড করবে। বাট ডিপেন্ডেন্ট সোর্সের ব্যাপারটা হচ্ছে একটু আলাদা। ডিপেন্ডেন্ট সোর্স মানে হচ্ছে যার ভ্যালু কত, মানে এ কি 10 ভোল্ট দিবে নাকি 5 ভোল্ট দিবে এটা এখনো ফিক্সড না, এটা অন্য কারোর উপর ডিপেন্ড করে। যে আমি ধর আরে আমার একজন ফ্রেন্ড আছে তার উপর ডিপেন্ড করে আমি শর্ট টাইম হচ্ছে নেই, যে পতনে 6 ক্রেডিট 9 ক্রেডিট 12 ক্রেডিট আমি ফ্রেন্ডের সাথে ম্যাচ করে করে নেই। সো তার উপর ডিপেন্ড করতেছে যে সে কত ক্রেডিট নিবে সেটা আমি দেখবো, তারপর আমি ডিসাইড করবো যে আমি কত ক্রেডিট নিব। তো যখনই এই ভোল্টেজ সোর্স থেকে কত ভোল্টের আউটপুট পাওয়া যাবে সেটা যখনই অন্য কারোর উপর ডিপেন্ড করে সেটাকে বলা হয় ডিপেন্ডেন্স সোর্স। আর যখন ভোল্টেজ সোর্সের ভ্যালুটা যখন আর কারোর উপর যখন ডিপেন্ড করে না, বা সেটা কারেন্ট সোর্স হতে পারে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এন্ড এগেইন আমাদের বাসা বাড়িতে আমরা যেই ডিভাইস গুলো ইউজ করি যেগুলো চেনা জানা সেগুলো হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট সোর্সই। ডিপেন্ডেন্ট সোর্সের এক্সাম্পল যদি এখন চাও তাহলে এখন হয়তো তোমাদেরকে দেয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ একমাত্র আমার যতদূর মনে হয় আমি যতটুকু জানি যে ডিপেন্ডেন্ট সোর্স ইলেকট্রনিক্স যে কোর্সটা আছে ইলেকট্রনিক্স কোর্সেও, আবার আমাদের সিএসসি তে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের মধ্যে না, আমরা ট্রিপলিতে ইলেকট্রনিক্স কোর্সে যে কন্টেন্ট পড়াই এসি সার্কিট অ্যানালাইসিস, তো ওখানে গিয়ে শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্সের রিয়েল অ্যাপ্লিকেশনটুকু দেখা যায়। এর আগে ডিপেন্ডেন্ট সোর্সের রিয়েল অ্যাপ্লিকেশন পাওয়াটা আসলে বেশ টাফ। সেই জন্য আমি এই ব্যাপারে আপাতত ডিটেলসে তেমন কিছু বলতে চাচ্ছি না এবং পারতেছি না, বললেও কিছু বুঝবা না। আপাতত যা শুধু এতটুকু জেনে রাখো যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে যার ভ্যালু কনস্ট্যান্ট কারোর উপর ডিপেন্ড করে না, বা ডিপেন্ডেন্ট সোর্স মানে হচ্ছে যার ভ্যালু কনস্ট্যান্টটা অন্যর উপর ডিপেন্ড করে, সেটা কারেন্টও হতে পারে ভোল্টেজও হতে পারে। আর ডিপেন্ডেন্ট সোর্সকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এরকম একটা রম্বাস শেপ দিয়ে, আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে রিপ্রেজেন্ট করা হয়েছে তোমার হচ্ছে এরকম সার্কেল শেপ দিয়ে। আর ডিপেন্ডেন্ট সোর্স টোটাল 4 টাইপের হতে পারে। একটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, এরপর হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স, আবার হতে পারে হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, আবার হতে পারে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আমি এই টপিকটা বলার পর হয়তো আমরা একটু আর একটা ম্যাথ করার যদি ট্রাই করতে যদি চাই, তাহলে আমি এখানে একটা শুধু ম্যাথ না করে আমি তোমাদের জন্য সুবিধার জন্য একটা যে নেক্সট যে ম্যাথটা করবো সেটা একটু ওপেন করি, তাহলে হয়তো আমরা এই ফিগার থেকে আমাদের জন্য বুঝতে হয়তো একটু সুবিধা হবে। এই যে সার্কিটটা আমি এখানে ওপেন করলাম, এই সার্কিটটার কথা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে আমরা এখানে দেখো যে এখানে সোর্স আছে কিন্তু দুটো। কেন? কারণ সোর্সের সিম্বল যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে হবে সার্কেল, আর যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে হবে রম্বাস। তো এখানে একটা সার্কেল আছে তার মানে এটা একটা সোর্স, এখানে একটা রম্বাস আছে এটাও একটা সোর্স। সো বুঝতে পেলাম যে এই সার্কিটে যেহেতু আমাদের টোটাল এলিমেন্ট আছে 1 2 3 4টা, চারটার মধ্যে 2টা সোর্স আর বাকি 2টা হচ্ছে নন সোর্স, অন্য কোনো কিছু। বাট কি সেটা আমি ডায়াগ্রাম দেখে বুঝতে পারতেছি না। তো এবার আসা যাক যে এখানে যে সোর্স, আমি তাহলে এখন চিন্তা ভাবনা করি যে এই যে 2 ভোল্ট লেখা এই যে সোর্স, এই যে যেহেতু সার্কেল তার মানে বোঝা যাচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স প্লাস মাইনাস আছে তার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সার্কেল আছে দেখে বলতে পারতেছি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর প্লাস মাইনাস আছে দেখে বলতে পারতেছি যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স মানে এর ভোল্টেজ 2 ভোল্ট, এর সব সময় 2 ভোল্ট প্রোভাইড করবে, এই ভ্যালুটা অন্য কারোর উপর ডিপেন্ড করবে না।
কিন্তু দেখো যে এখানে একটা তোমার রম্বাস শেপ আছে, এই যে রম্বাস শেপের যেটা আছে, দেখো এটা হচ্ছে একটা সোর্স, কিন্তু এটা একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। আর কি টাইপের, এখানে যদি প্লাস মাইনাস আছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আমি বুঝতে পেলাম, কিন্তু তাহলে এর ভ্যালুটা কত? দেখো এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.6i। আগে যেমন একটা কনস্ট্যান্ট দেওয়া ছিল 2 ভোল্ট, এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট দেয়া নেই। দেখো এখানে একটা 0.6i, এখানে একটা আননোন টার্ম আই আবার তোমাকে এখানে বলে দিচ্ছে। এখন আই কোথায় আছে দেখো, আমি তো সার্কিট যদি খুঁজি, দেখো যে এইখানে দেয়া আছে যে আই ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। মানে এই আইটা হচ্ছে সার্কিটের অন্য কোনো একটা এলিমেন্টের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করে তার ভ্যালু। আইটা হচ্ছে সার্কিটের অন্য কোথাও অন্য কোনো একটা এলিমেন্টের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করে তার ভ্যালু। এন্ড ওই ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা। তাহলে এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হচ্ছে অন্য একটা এলিমেন্টের কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। সো এটাকে বলা হয় কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। কারেন্ট কন্ট্রোলড মানে কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, সো কারেন্ট কন্ট্রোলড। স্যার এটা কি ভোল্টেজে কনভার্ট করতে হবে? হ্যাঁ, সেটা কিভাবে করতে হবে সেটা আমরা পরেই, জাস্ট আমি শুধু বোঝাচ্ছি যে এই যে আমি যে এখানে যে লিখছি যে সিসিসিএস মানে হচ্ছে কারেন্ট কন্ট্রোলড। আমি যদি বলি যে সিসি মানে হচ্ছে কারেন্ট কন্ট্রোলড, আর ভিসি মানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড। তার মানে হচ্ছে সামহাউ যদি কখনো সোর্সের ভ্যালুটুকু কারেন্টের উপর ডিপেন্ড করে তাহলে সেটাকে আমরা বলবো কারেন্ট কন্ট্রোলড। আর যদি কখনো ভোল্টেজ সোর্সের ভ্যালুটুকু যদি হচ্ছে কোনো একটা সোর্স, সেটা কারেন্ট হোক বা যাই হোক, তার ভ্যালু যদি ভোল্টেজের উপর ডিপেন্ড করে তাহলে সেটাকে আমরা বলবো ভোল্টেজ কন্ট্রোল। মানে হচ্ছে যে এই যে সোর্সটা যে ডায়াগ্রামে আছে, এই সোর্সটা এই কারেন্টটা এই সোর্সটাকে কন্ট্রোল করতেছে। যেহেতু কারেন্টটুকু ওই সোর্সের উপর এই কারেন্ট এই যেহেতু এই ভোল্টেজের ভ্যালুটুকু আরেকটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, তার মানে বলা যেতে পারে যে এই কারেন্টটাই মেইনলি এই ভোল্টেজ সোর্সটাকে কন্ট্রোল করতেছে। সো এটা হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোলড ডিভাইস। সো সিসি মানে হচ্ছে কারেন্ট কন্ট্রোলড, ভিসি মানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড, সিসি মানে হচ্ছে কারেন্ট কন্ট্রোল, ভিসি মানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল। আর এখানে যে সিএস মানে হচ্ছে কারেন্ট সোর্স। তাহলে তো স্যার এটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স হওয়ার কথা। হ্যাঁ, এটা কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স। আর ভিএস মানে হচ্ছে ভোল্টেজ সোর্স। ভিএস মানে হচ্ছে ভোল্টেজ সোর্স। তো সামারি যদি টানি যে তুমি কিভাবে বুঝবা যে এলিমেন্টটা কোনটার মধ্যে পড়ছে, ফার্স্টে তোমাকে দেখতে হবে যে এখানে কি প্লাস মাইনাস আছে নাকি অ্যারো আছে। তুমি যদি কখনো সার্কিটে দেখো যে এলিমেন্টটা যদি এরকম হয়, রম্বাস শেপের হয় এবং প্লাস মাইনাস থাকে, তাহলে বুঝবা যে সেটা একটা ভোল্টেজ সোর্স। আর এলিমেন্টটা যদি এই রম্বাস শেপের হয় এবং একটা অ্যারো সাইন থাকে, তাহলে বুঝবা সেটা হচ্ছে কারেন্ট সোর্স। সো সিম্বল থেকে তুমি বুঝতে পারবা সেটা কি কারেন্ট সোর্স নাকি ভোল্টেজ সোর্স। আর কারেন্ট কন্ট্রোলড হবে নাকি ভোল্টেজ কন্ট্রোলড হবে সেটা দেখার জন্য তোমাকে যেতে হবে এই ভ্যালুতে। সেটা দেখার জন্য তোমাকে এই ভ্যালুতে যেতে হবে যে ভ্যালুটা কার উপর ডিপেন্ড করতেছে। ভ্যালুটা যদি কারেন্টের উপর ডিপেন্ড করে তাহলে কারেন্ট কন্ট্রোলড, আর ভ্যালুটা যদি ভোল্টেজ উপর ডিপেন্ড করে তাহলে সেটা হবে ভোল্টেজ কন্ট্রোলড। যেমন এই সার্কিটে আমি দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, সো এটা একটা হচ্ছে কারেন্ট কন্ট্রোলড। আবার এটা নিজেই হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, সো কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স সিসিভিএস, সো এটা হচ্ছে একটা সিসিভিএস। সো আমি কিভাবে ক্যালকুলেট করলাম সেটা যদি বুঝতে যদি কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে এখনো বলতে পারো যেটা আমি কিভাবে বুঝলাম যে এটা একটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স কিনা। স্যার এখানে তো স্যার আরো দুইটা সোর্স আছে, দুই তিনটা কোন সোর্স দুটো আছে স্যার। স্যার P2 না, না, আছে, source না, P1 source না, আছে, এটা P4 আমি আছে। এটাই তো এটা শুরুতেই বলছি, এটা সোর্স না। সোর্সের সিম্বল হতে পারে ইদার উপরে এরকম সার্কেল শেপ অথবা এরকম রম্বাস শেপ। এই দুই শেপ বাদে বাকি যা কিছু আছে সেগুলো হচ্ছে তোমার হচ্ছে নন সোর্স। যেহেতু এখানে এটা তো ব্লক ডায়াগ্রাম, তার মানে এখানে এই কম্পোনেন্টটা আননোন। এই কম্পোনেন্টের ভিতরে রেজিস্টার থাকতে পারে, লাইট থাকতে পারে, মোটর থাকতে পারে, বাট যাই কিছু থাকুক সেটা সোর্স না। এটা এই শুরুতেই বলছিলাম যে সোর্স, আমি এই তো সোর্স মানেই হচ্ছে ইদার সার্কেল অথবা রম্বাস কিছু একটা থাকবে। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে এখনো করতে পারো যে আমি কিভাবে বুঝলাম যে এটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স।
হোপফুলি যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমি আজকে তাহলে লেকচারের এই যে ম্যাথটা শুরু করলাম এই ম্যাথটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। এই ম্যাথটা একদমই একটা ইজি ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে আমি লিখে দিই পাশে, এটা হচ্ছে আমাদের এক্সাম বইয়ের 1 পয়েন্ট আগেটা ছিল 5, এটা মোস্ট প্রবাবলি হচ্ছে আমাদের 1.7 এর মতো। এটা হচ্ছে মনে হয় এটা হচ্ছে আমাদের রেফারেন্স বুকের প্র্যাকটিস প্রবলেম 1.7। এক্সাম্পল 1.7ও আছে, ওটা তোমরা নিজেরা করবা। আমি প্র্যাকটিস প্রবলেম 1.7 এটা আমি করাই দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের পাওয়ারের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। মানে কোশ্চেনটা হচ্ছে ডিরেক্টলি সহজ ব্যাপার হচ্ছে P1 থেকে P4 সবগুলোই ক্যালকুলেট করতে হবে। তো আমরা এখন একটা সিম্পল জিনিস সেটা একটা করে ফেলি। তাহলে P1 হচ্ছে কোন এলিমেন্টটা? এই এলিমেন্টটা। আমি পাওয়ার ক্যালকুলেট করার জন্য আমার দরকার ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট। তো এই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ তো দেয়াই আছে হচ্ছে আমার 5, তো 5 দেয়া আছে 5। আর এই এলিমেন্টের মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে দেখো সেটা আমাকে উপরে বলে দেওয়া আছে 9 অ্যাম্পিয়ার। এখানে বলে দেওয়া আছে যেহেতু 9 অ্যাম্পিয়ার কারেন্টটা যেহেতু নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তো আমি যদি এটাকে যদি নিচের দিকে যদি এক্সটেন্ড করি তাহলে হয়তো সবার বুঝতে সুবিধা হবে যে এই 9 অ্যাম্পিয়ার কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। সো এই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ 5 সেটা লিখলাম, আর এই এলিমেন্টের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা আমি লিখলাম 9। সো 5 ইন্টু 9 হচ্ছে 45 ওয়াট। এটা হচ্ছে এই এলিমেন্টের কারেন্টের ভ্যালু P1 এর। বাট ঘুরে ফিরে আবার আগের মতোই জিনিস যে আমরা যখন পাওয়ার ক্যালকুলেট করব, পাওয়ার ক্যালকুলেট করার আগে আমাদেরকে আগে পাওয়ার ক্যালকুলেট করতে হবে, তারপর লাস্টে গিয়ে প্যাসিভ সাইন কনভেনশনটুকু মাথায় রাখতে হবে। তো ফার্স্ট আমি পাওয়ার ক্যালকুলেট করলাম, এখন আমাকে প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী এর সামনে ইদার মাইনাস বসাতে হবে অথবা প্লাস রেখে দিতে হবে। এখন মাইনাস হবে নাকি প্লাস হবে সেটা ডিপেন্ড করবে কারেন্টের ডিরেকশনের উপর। কারেন্ট যদি, আবারও বলে দিই আগের মতো যদি বলে দিই, কারেন্ট যদি পজিটিভ টার্মিনাল দিয়ে যদি এন্ট্রি নেয় তাহলে পাওয়ার হবে প্লাস, আর কারেন্ট যদি পজিটিভ টার্মিনাল দিয়ে যদি এক্সিট করে তাহলে পাওয়ার হবে মাইনাস। কারেন্ট যদি এলিমেন্টের পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নেয় তাহলে পাওয়ার হবে প্লাস, আর কারেন্ট যদি এলিমেন্টের পজিটিভ টার্মিনাল দিয়ে এক্সিট করে তাহলে পাওয়ার হবে মাইনাস। তাহলে এই এলিমেন্টটার ক্ষেত্রে কারেন্ট কি পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে নাকি পজিটিভ টার্মিনাল দিয়ে এক্সিট করতেছে? দেখে এক্সিট করতেছে। সো কারেন্ট যদি পজিটিভ টার্মিনাল দিয়ে এক্সিট করে তাহলে পাওয়ার হচ্ছে মাইনাস, তার মানে সহজ ব্যাপার হচ্ছে এ হচ্ছে তার পাওয়ার হচ্ছে মাইনাস। ওকে, আমাকে ক্যালকুলেট করি, আমি প্রত্যেকটা আনসার পরে এক্সপ্লেইন করব। এরপর আসা যাক হচ্ছে P2 মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মাল্টিপ্লিকেশন দরকার। P2 এর ক্ষেত্রে দেখো ভোল্টেজের ভ্যালু কত 2, আর কারেন্ট ওই 9 অ্যাম্পিয়ার দেই আছে। সো ভোল্টেজ হচ্ছে 2 আর কারেন্ট তোমার হচ্ছে 9, সো 9 2 কোণে 18, 18 ওয়াট। এখন আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে এর সামনে কি প্লাস হবে নাকি মাইনাস হবে। এটা তো প্লাস হওয়ার কথা, কারণ পজিটিভ প্লাস হবে কেন? কারণ হচ্ছে কারেন্টটা পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে। জি স্যার। আর কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিলেই পাওয়ার হয়ে যাবে প্লাস, সো এটা প্লাস 18 ওয়াট থাকুক এভাবে। এরপর আসা যাক P3 আমি এবার ক্যালকুলেট করি। P3 যদি ক্যালকুলেট করি, আচ্ছা P3 এর সবার লাস্টে ক্যালকুলেট করি, P4 আগে ক্যালকুলেট করি। P4 মানে হচ্ছে এই এলিমেন্টের পাওয়ার, ভোল্টেজ আর কারেন্ট দরকার। ভোল্টেজ হচ্ছে 3 আর কারেন্ট হচ্ছে 5। কারণ কি কোনো কনফিউশন আছে? জি না। ভোল্টেজ হচ্ছে 3, এটা হচ্ছে ভোল্টেজের ভ্যালু, আর কারেন্ট হচ্ছে 5, এটা হচ্ছে কারেন্টের ভ্যালু। সো আমি যদি দুটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার চলে আসতেছে 15 ওয়াট। এখন প্লাস হবে নাকি মাইনাস হবে আমি দেখি নেই, যে কারেন্টটা পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে, সো তার মানে এখানে প্লাস 15 হবে। ফাইনালি আমি যদি P3 ক্যালকুলেট করি, P3 মানে হচ্ছে V ইনটু I। তো P3 হচ্ছে এই যে এই এলিমেন্টটা, এর ভোল্টেজের ভ্যালু কত 0.6I, তো তুমি লিখে দাও ভোল্টেজের ভ্যালু হচ্ছে 0.6I, আর এর কারেন্টের ভ্যালু দেওয়া আছে কত 4। আবার I এর ভ্যালু কত? I এর ভ্যালু দেওয়া আছে 5, সো এখানে মনে হয় 3 3 4 12 আসে মনে হয় 12 ওয়াট।
কারণ কি, কারণ I ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার আমাকে বলে দেয়াই আছে সার্কিটে। সো দেখো ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, কারণ ডিপেন্ডেন্ট সোর্সের অ্যানালাইসিস আমরা এক্স্যাক্টলি এভাবেই করব, যা শুধুমাত্র সব নরমাল প্রসেস, শুধুমাত্র যে I এর ভ্যালুটা আছে পরে গিয়ে বসাই দিব, শেষ। স্যার এই জিনিসটা বুঝিনি, একটু আবার যদি আর বুঝাতে। এখানে আয়ের ব্যাপারটা বুঝিনি। আচ্ছা দেখো, তোমার ডিপেন্ডেন্ট সোর্স মানেই হচ্ছে এই ভোল্টেজটা কারেন্টের উপর ডিপেন্ড করে। তো ভোল্টেজ সোর্সের ভ্যালু কত ছিল 0.6 I, সেটা আমি লিখলাম। জি এখন স্যার। I জিনিসটা কি, দেখো ওই সার্কিটে আমাকে বলেই দেয়া আছে যে I মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো I এর ভ্যালুটা জাস্ট আমি বসাই দিলাম। আচ্ছা তো তুমি যদি ওখানে বসায় দাও তাহলে 5 ইনটু 0.6 ইনটু 4 আছে, আমি লিখে দিলাম নিচে 5 ইনটু 0.6 ইনটু 4। এবার তোমরা ক্যালকুলেট করে দেখো যে 12 ওয়াটই আসে। জি স্যার, জি স্যার। এর সামনে তোমার হচ্ছে 12 ওয়াটই এখানে প্লাস প্লাসই থাকবে, কারণটা হচ্ছে পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে। তো আমার ম্যাথ শেষ, সবগুলা পাওয়ার ক্যালকুলেট করতে বলছে, আমি সবগুলা পাওয়ারই ক্যালকুলেট করলাম। সো আমাকে জাস্ট শুধু এক্সট্রা হয়তো 1 মিনিট লাগতে পারে, আমি একটু আগেই বলে দিচ্ছি। এবার আমি একটু তোমাদেরকে অ্যানালাইজ করে দিই আনসার গুলো। P2 একটা ভোল্টেজ সোর্স ছিল, এর কাজ ছিল পাওয়ার ডেলিভার করা, কিন্তু তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়ারের ভ্যালু পজিটিভ, সে আসলে পাওয়ার হচ্ছে কনজিউম করতেছে। তার মানে যদিও সে একটা ভোল্টেজ সোর্স, কিন্তু সে হয়তো রিচার্জেবল ব্যাটারি টাইপ কিছু একটা, যে এখন পাওয়ার কনজিউম করতেছে। P3 একটা ভোল্টেজ সোর্স, নরমালি ভোল্টেজ সোর্স পাওয়ার ডেলিভার করে, সো পাওয়ার ডেলিভার করলে পাওয়ারের ভ্যালু নেগেটিভ হওয়ার কথা ছিল, কিন্তু এর ক্ষেত্রেও আসলে পাওয়ারের ভ্যালু চলে আসছে তোমার হচ্ছে পজিটিভ, তার মানে এও পাওয়ার কনজিউম করতেছে। সো এও হচ্ছে রিচার্জেবল ব্যাটারি টাইপ কিছু একটা। P4 হচ্ছে নন ভোল্টেজ সোর্স একটা এলিমেন্ট, বা কি টাইপের জিনিস সেটা আমি জানি না, কিন্তু আমি যদি বলি P4 কি, দেখো P4 এর সামনেও সাইন হচ্ছে দেখো প্লাস, তার মানে এ হয়তো তোমার হচ্ছে এও পাওয়ার কনজিউম করতেছে। এখন এটা P4 কি সেটা তো আসলে আমি ডিরেক্ট বলতে পারতেছি না, সে তোমার একটা বাল্বও হতে পারে, বা তোমার হচ্ছে কি বলে ওই রিচার্জেবল ব্যাটারিও হতে পারে, আমি তো জানি না, কারণ যেহেতু ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে সেখান থেকে আমি জানি না। স্যার P1 আর P2 এর কারেন্টটা সেম কেন? এটা আমরা P1 P2 এর কারেন্ট সেম কেন, এটা তো ফিজিক্স কোর্সে তো জেনে আসার কথা, সিরিজ কানেকশনে কারেন্ট সেম থাকে না। দরকার, আচ্ছা যদি আমি ক্লাসটা শেষ করে দিই, তোমার যদি কনফিউশন থাকে তুমি একটু ওয়েট করো, আমি ক্লাস শেষে তোমাকে আলাদা করে বুঝিয়ে দিব এই সার্কিট থেকে। তাহলে খেয়াল করে দেখি যে সার্কিটের প্রত্যেকটা এলিমেন্টে যদি পাওয়ার কনজিউম করে, তাহলে কথা হচ্ছে পাওয়ার ডেলিভার করতেছে কে? প্রত্যেকটা এলিমেন্টেরই পাওয়ার পজিটিভ, তো সবাই যদি পাওয়ার কনজিউম করে, পাওয়ার ডেলিভার করতেছে কে? ওই যে P1 এর সামনে যে মাইনাস আছে, এই P1 এলিমেন্টটাই পাওয়ার ডেলিভার করতেছে। তার মানে এখানে যেহেতু ব্লক ডায়াগ্রাম আছে, ভিতরের এলিমেন্টটা কি সেটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু যেহেতু পাওয়ার ভ্যালু নেগেটিভ, তার মানে এই পাওয়ার ডেলিভার করতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে এর ভিতরে অবশ্যই কোনো একটা সোর্স আছে, বা এমন কেউ আছে যার কাজ হচ্ছে পাওয়ার ডেলিভার করা। সো এখানে P1ই পাওয়ার ডেলিভার করতেছে, বাকি সবাই পাওয়ার অ্যাবজর্ব করতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাস এতটুকুই। এবার যাদের যাদের কোশ্চেন আছে তারা থাকতে পারো, কারণ যেহেতু ক্লাসের টাইম শেষ, নেক্সট ক্লাস থাকতে পারে। আর একটু আগে যে কোশ্চেন করলাম যে কেন 2 ভোল্ট আর 5 ভোল্ট এই দুটার মধ্যে কারেন্ট সেম, সে একটু কষ্ট করে থাকো, বাকিরা চাইলে লিভ নিতে পারো যেহেতু ক্লাস শেষ। আর যাদের কোশ্চেন আছে তারাও থাকতে পারো। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কাছে দুটো মেল আসছে, আবির CPSCR এন্ড আহসান। আচ্ছা আচ্ছা, নেক্সট নতুন সিএসসি ডোমেইনটা দিয়ে অ্যাকসেপ্ট করব। আমি এটাই মনে হয় বলতে ভুলে গেছিলাম যে আমি ফার্স্টে যখন ক্লাস ক্রিয়েট করছিলাম ওটা আমি ভুলে আমার পার্সোনাল মেইল আইডি দিয়ে ক্রিয়েট করছিলাম, তো এই জন্য ওই ক্লাসটা ডিলিট করি। ইভেন তুমি ওখানে যদি জয়েন রিকোয়েস্ট পাঠাও ওখানে মানে পারবা না, কারণ ওইটা ক্লাসটা ডিলিট করে দিছি। নতুন যেটা স্যার আমরা কি প্রেজেন্ট দিব না রোল কল? আমি তো বলছিলাম যে যারা আচ্ছা তুমি মিস করে থাকলে চ্যাট বক্সে নিজের আইডিটুকু লিখে দাও। জি আচ্ছা স্যার, আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আর যাদের যাদের কোশ্চেন আছে তারা করতে পারো এখন, যদি যাদের কোশ্চেন আছে। আর যদি মনে করো ক্লাস আছে, ক্লাসে চলে যাও। আমরা নেক্সট দিনে দরকার হয় এই টাইপের আরেকটা ম্যাথ করে তারপর আমরা অন্য টপিকে চলে যাব, যেহেতু একদম লাস্ট মোমেন্টে করানো হলো। স্যার একটা কোশ্চেন আছে অ্যাটেন্ডেন্স রিলেটেড। হ্যাঁ বলো। আমাদের প্রতিটা কোর্সেরই অ্যাটেন্ডেন্স কিন্তু স্যার ইউক্যামে আপডেট হয়ে যাচ্ছে। আমি ইউক্যামে আপডেট করে দিব কালকে ইনশাআল্লাহ, আশা করা যায় কালকে থেকে। আমি যে আমাদের আজকের ক্লাস নিয়ে মাত্র 3টা ক্লাস হয়েছে, কিন্তু ইউক্যামে লেখা আছে ইউক্যামে যদি আপডেট না হয় এটা কি তোমার সাইড থেকে কি কোনো প্রবলেম আছে, তোমার কি কোনো প্রবলেম ফেস করতে হবে এর জন্য? না স্যার, কারণ ইউক্যামে আপলোড দেওয়ার রেসপন্সিবিলিটি, এটা লায়াবিলিটি তো আমার।
ভার্সিটি আমাকে ধরবে যে আপনি এখনো এন্ট্রি দেননি, বা আলটিমেটলি এটা আমাকে পরে সাবমিট করতেও হয়। এই লাইব্রেরিটা আমার, তো সমস্যা নেই। আমি যেহেতু লেটে করতেছি, তার মানে এটা লেটে করলে আমার সাইডে কোনো প্রবলেম নেই। এখন যদি বলো যে তোমার বাসা থেকে রেগুলার চেক করে, আজকাল মনে হয় গার্ডিয়ানদেরও নাকি ক্যামেরা, তাহলে আলাদা ব্যাপার। তাছাড়া না আমি স্যার, একটু দেরি করি, সমস্যা নেই একবার। আচ্ছা স্যার, ওকে স্যার। কারণ এখন অনেকে রেজিস্ট্রেশন করেনি, তো আমার প্ল্যান হচ্ছে সবাই রেজিস্ট্রেশন করুক, আমি তারপর ডিরেক্টলি এন্ট্রি দিব। আচ্ছা ঠিক আছে স্যার। ও স্যার, এবার আপনি যে কোশ্চেন করছিলেন যে এখানে কেন দুইটাতে কারেন্ট সেম, তাহলে সেই পার্সন আপনি একটু থাকেন, আমি এখনই এটা আনসার দিয়ে দিচ্ছি। আছেন তো আপনি নাকি? জি স্যার আছে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এক কাজ করে আসো, আমরা এই সার্কিটটাকে একটু রিড্র করি। আমরা মনে করি যে এই সার্কিটে যতগুলো লাইন আছে, যেটা আমি নেক্সট ক্লাসে এমনিতেও বলতাম, আগেই বলে দিচ্ছি, এই যে যতগুলো স্ট্রেট লাইন আছে, ধরো হচ্ছে পানির পাইপের সাথে কনসিডার করি। ওকে, যতগুলো স্ট্রেট লাইন আছে সবগুলো পানির পাইপ। তাহলে এখান থেকে পানির পাইপ সোজাসুজি একটা চলে গেছে, এটা একটা, তারপর এই পানির পাইপ উপর থেকে নিচের দিকে একটা নামছে, আবার এই দিকে চলে আসছে, এখান থেকে আবার উপরের দিকে একটা উঠে গেছে, এই দিকে একটা চলে গেছে, এরকম চলে আসছে। এরকমই তো অনেকটা। আচ্ছা, আমি ধরো মাঝখানে এই গ্যাপটা রিমুভ করে দিলাম, এটা। তাহলে এখন ধরা যাক যে আমি জানতে চাচ্ছি যে তোমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে এখানে একটা এলিমেন্ট ছিল আর এখানে একটা এলিমেন্ট ছিল, এদের মধ্যে দিয়ে কেন সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তো ধরে নেই যে আমি এটা কারেন্ট না, এটা পানির পাইপ। তাহলে আমি যদি বলি যে তুমি এই পাইপের মধ্যে দিয়ে এদিক থেকে ওয়াটার আসতেছে, তাহলে এই পাইপের মধ্যে দিয়ে যে পরিমাণ ওয়াটার আসতেছে, এই ওয়াটারটাই কি এই দিক দিয়ে পুরো রাস্তা দিয়ে যাবে না? কোনো কনফিউশন আছে এটা নিয়ে যে এই ওয়াটারটাই পুরো রাস্তা দিয়ে যাবে? জি স্যার যাবে। আচ্ছা, তো এই পুরো রাস্তা দিয়ে যদি যায়, তাহলে তুমি যদি এই মাঝখানে এই জায়গায় যদি ধরো কোনো একটা মিটার দিয়ে যদি ওয়াটারের ফ্লো মাপো, যে পরিমাণ ফ্লো পাবা, এখানে যদি আরেকটা যদি মিটার ধরো, তাহলে কি সেম ফ্লো পাওয়ার কথা না? জি স্যার। এই হচ্ছে সিরিজ কানেকশন। আমি এই জিনিসটাই তখন আবার নেক্সট ক্লাসে আবার বুঝাবো, তো আগে বলে দিলাম, সমস্যা নেই। তো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। না স্যার কনফিউশন নেই স্যার ঠিক আছে। প্লাস এর মাইনাসের জিনিসটা স্যার একটু বোঝালে স্যার